আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমার কথা যদি শোনা না যায় তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি কমেন্ট সেকশন টাইম টু টাইম ফলো করি। মানে সবসময় ফলো করি। মানে কমেন্ট সেকশন আমি ফোনে ওপেন করেই রাখি আরকি। কাজেই আপনারা কিছু লিখলে আমি সেটা দেখতে পাবো। তো আজকের দিনের ১ম টপিক হচ্ছে স্ট্রাকচারড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে পার্থক্য। আসলে পার্থক্য তেমন কিছুই না। স্ট্রাকচারড প্রোগ্রামিংটা হচ্ছে আমাদের অধিকাঙ্ক্ষিত সরকারি চাকরি। এটা সরকারি চাকরি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা এটা হচ্ছে আমাদের অতি জঘন্য বেসরকারি চাকরি। এটা আবার কেমন পার্থক্য হলো? একটা বিষয় খেয়াল করে দেখেন, সরকারি কোনো অফিসে যদি আপনি কখনো যান, তাহলে দেখবেন সেই অফিসের প্রত্যেকটা কাজের জন্য আলাদা, আলাদা ইউনিট থাকে। ধরেন একটা ইউনিট শুধুমাত্র টাকা-পয়সার লেনদেন করছে। আরেকটা ইউনিট ধরেন রিসিপশন ইউনিট শুধু অভ্যর্থনা জানাচ্ছে। আরেকটা ইউনিট ধরেন ওই যে ফাইলপত্র নিয়ে কাজ করে। তো এই ধরনের প্রত্যেকটা সরকারি অফিসেরই দেখবেন বিভিন্ন আলাদা, আলাদা ইউনিট থাকে। যেরকম আচ্ছা আমি আর্মিদের কথাই ধরি না। আর্মিদের দেখেন বিভিন্ন আলাদা, আলাদা ইউনিট আছে। মেডিকেল কোর, ইঞ্জিনিয়ারিং কোর। সহজ কথায় গোটা একটা প্রসেসকে সরকারি যেকোনো সংগঠনই দেখবেন ছোট, ছোট ইউনিটে ভাগ করে নেয়। ছোট, ছোট অংশে ভাগ করে নেয়। তো বেসরকারি চাকরিতে কি হয়? বেসরকারি চাকরিতেও ভাগ করে নেয়। ভাগ করে নেয় না ব্যাপারটা সেরকম না। বেসরকারি চাকরিতেও ছোট, ছোট অংশে ভাগ করে নেয়। তবে সরকারি চাকরিতে যেই ঘটনাটা ঘটে, এদের যেই ছোট, ছোট অংশে ভাগ করে নিল, এদের প্রত্যেককে প্রপার একটা প্রসিডিউর ফলো করে আগাতে হয়। কিন্তু বেসরকারি চাকরিতে দেখা যায় প্রসিডিউর খুব একটা বেশি ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে টাকা ইনকাম হচ্ছে কিনা। কিন্তু সরকারি চাকরিতে দেখা যায় ৳২ কম ইনকাম হোক, কিন্তু আমি সঠিক প্রসিডিউরটা ফলো করতে পেরেছি কিনা। আপনি এখনো পোস্ট অফিসে গেলে দেখবেন বেশ বড়, বড় একটা সিল থাকে। বড়, বড় হচ্ছে লোহার একটা করে সিল। আপনার এখনো পোস্ট অফিসে এই সিলই চলে। লোহার সিল মানে একটা বিশেষ আমার কাছে মনে হয় যে কয়েকশ বছরের পুরাতন কে জানে। কিন্তু বেসরকারি চাকরিতে যেয়ে দেখবেন এদের সিলগুলো খুব ঝকঝকে তকতকে। কেন? কারণ এদের কাস্টমার স্যাটিসফাইড করতে হবে, এদেরকে আর্ন করতে হবে। সরকারি চাকরিজীবীদের কোন আর্নিং এর অতটা চিন্তা ভাবনা নাই। এদের খালি ওই যে ওই টেবিল থেকে সই নিয়ে আসেন। এই কথা বললেই এরা খুব খুশি হয়। মানে এদের খালি সই হলো কিনা, এই হলো কিনা, ওই হলো কিনা এগুলা নিয়ে সরকারি আলারা যতটা ঘাটায়, বেসরকারি আলারা কিন্তু অতটা ঘাটায় না। বেসরকারিদের খালি টার্গেট হচ্ছে প্রফিট হয়েছে কিনা। প্রফিট হলে ঠিক আছে, কোন সমস্যা নাই। এবার দেখেন সরকারি চাকরিজীবীদের কি হয়? এদের লাইফে কি কোনো ওভারলোডিং থাকতে পারে? একটু বলেন তো। সরকারি চাকরিজীবীদের তো ওভারলোডিং নাই। সকালে হেলতে দুলতে একটু অফিসে যেয়ে বসবে। পিয়নকে বলবে, "এই ২ কাপ চা দাও।" চায়ে একটু মানে ধরেন একটু চা খেলো সোফার সরি ওই যে চেয়ারের উপর বসে থেকে হালকা একটু ঘুমালো। এই দুপুর ২টা ৩টা বাজলো বাসায় চলে আসলো। শেষ সরকারি চাকরিদের জীবন, চাকরিজীবীদের জীবন। এদের লাইফে ওভারলোডিং বলে কিচ্ছু নাই। এবার বলেন তো বেসরকারি চাকরিজীবী, এদের লাইফে কি ওভারলোডিং আছে? এদের লাইফে ওভারলোডিংই ওভারলোডিং। মানে ৯টা টু ৫টা অফিস তো করতেই হয়। সাথে আবার বাসায় হোমওয়ার্ক দিয়ে দেয় ছোট বাচ্চাদের মতো। ওভারটাইম আরকি। তো ঘটনা হচ্ছে যে কোন সরকারি অফিসে আপনি যদি যান, দেখবেন যে সরকারি অফিসে অনেক কিছুই মানে হিডেন করা যায় না। আমি ইউনিভার্সিটির কথাই যদি বলি, একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যদি যান দেখবেন রিক্শাওয়ালা ঢুকছে, ভ্যানওয়ালা ঢুকছে, সবাই ঢুকছে। যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেও ঢুকছে। কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি যান, আইডি কার্ড ছাড়া ঢুকা নিষেধ। এখানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন তারা রিলেট করতে পারছেন। প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে আইডি কার্ড, মামা আইডি কার্ড। আর সরকারি ইউনিভার্সিটি মানে যে কেউ সে মানে যার ইচ্ছা হয় সেই ঢুকতে পারে। তাহলে সিকিউরিটি কার বেশি কার কম? প্রাইভেট ইউনিভার্সিটির সিকিউরিটি বেশি মানে প্রাইভেট সেক্টরের সিকিউরিটি বেশি। আর পাবলিক সেক্টরে কি হচ্ছে? ডাটা হাইডিং এর সরি মানে হাইডিং এর অতটা আসলে কোনো ক্যাপাসিটি কিন্তু থাকছে না। এখন আপনি বলেন, কোন একটা সরকারি অফিসে যেয়ে আপনি বললেন যে ধরেন এই পোস্ট অফিসে যেয়ে বললেন যে, "ভাই, আপনাদের এই ১০০-১৫০ বছরের এই লোহার সিলগুলো বাদ দেন। ধাম, ধাম করে সিল মারছেন কেমন একটা লাগে, বেকায়দাও লাগে দেখতে। আমি আপনাকে একটা নতুন ডিজিটাল সিল দিচ্ছি, এটা ইউজ করেন।" ওরা কিন্তু মানবে না। কেন ইউজ করব, কি কারণে ইউজ করব, আলাদা রিকুইজিশন দেন, ওই অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে আসেন। প্রচুর প্যাচে আপনাকে ফেলে দিবে। তো নতুন কোন আইডিয়া আপনি সরকারি কোন সেক্টরে খুব ইজিলি কিন্তু জেনারেট করতে পারবেন না। কোন ইনোভেটিভ আইডিয়া সরকারি কোন সেক্টরে আপনি কিন্তু খুব সহজে জেনারেট করতে পারবেন না। কিন্তু বেসরকারি সেক্টরে খালি ওকে যেয়ে বলবেন যে, "স্যার আপনার ১% প্রফিট বৃদ্ধি হবে আমার এই কথা শুনলে।" সাথে, সাথে দেখবেন এমডি পুরা লাফিয়ে উঠেছে। হ্যাঁ, হ্যাঁ ওটাই এপ্লাই করতে হবে।
এগুলি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে পার্থক্য। এখন আসেন, এতক্ষণ তো আমরা ইনফরমালি দুইটার ব্যাপারে অনেক কথা শুনলাম, এবার একটু ফর্মালি শুনি। ইট ইজ আ সাবসেট অফ প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউর মানে কি, যে সবকিছুতে প্রসিডিউর ফলো করে সেটাই হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। তো এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং বলেছিলাম সরকারি চাকরির মতো, এর কাছে প্রসিডিউরটাই সব, লাভ হলো কি লস হলো এটা দেখার বিষয় না। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেখানে কি করে, এটা হচ্ছে অবজেক্ট, ইট রিলিজ অন কনসেপ্ট অফ অবজেক্ট দ্যাট কন্টেইনস ডাটা এন্ড কোড। এটা হচ্ছে অবজেক্ট ধরে কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড। দেখেন নামের ভিতরেই কিন্তু অ্যান্সার আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ এমন একটা প্রোগ্রামিং যে অবজেক্ট ধরে কাজ করে। এখন দেখেন, প্রোগ্রামস আর ডিভাইডেড ইনটু স্মল পার্টস কল্ড ফাংশন, অর্থাৎ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ যখন ছোট ছোট অংশে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় ফাংশন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন ছোট ছোট অংশে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্টই তো বলা হবে কারণ নামই তো অবজেক্ট ওরিয়েন্টেড। এখন দেখেন, অ্যাডিং নিউ ফাংশন, ওই যে নতুন কোন আপনার প্ল্যানিং যদি আপনি জেনারেট করতে চান, সরকারিতে সম্ভব না, এই যে নট ইজি, কিন্তু বেসরকারিতে ইজি। সরকারিতে কি হয়, ওই যে পাবলিক ইউনিভার্সিটির কথা বললাম, রিক্সাওয়ালাও ঢুকে সবাই ঢুকে, তো এই যে ওয়ে অফ হাইডিং ডাটা, এইটা খুব একটা নাই। স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা খুব একটা নাই। সরকারি তো যে কেউ চাইলে এখানে অ্যাক্সেস করতে পারে, কিন্তু বেসরকারিতে ওই যে আইডি কার্ড লাগবে। ইট প্রোভাইডস ডাটা হাইডিং ফ্যাসিলিটি। ওভারলোডিং সরকারি চাকরিজীবীদের নাই, আরামের চাকরি। বেসরকারি চাকরিজীবীদের ওভারলোডিং ওভারলোডিং। ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রসিডিউরটা ঠিক মতো হচ্ছে কিনা এইটা বেশি গুরুত্বপূর্ণ, ডাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। ডাটার চেয়ে ফাংশন ঠিক আছে কিনা এটা নিয়ে এদের খুব মাতামাতি। কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কি তাই? বেসরকারি চাকরিজীবীদের ডাটাই সব। ডাটাকে এখানে প্রফিটের সাথে তুলনা করতে পারেন চাইলে, আসলে ডাটা মানেই তো অ্যাসেট। ইট জেনারেলি ফলোস টপ ডাউন অ্যাপ্রোচ। যদি কেউ সি প্রোগ্রামিং করে থাকেন তাহলে জানেন সি তে কিন্তু মেইন কন্টেন্ট থাকে হচ্ছে প্রোগ্রামের নিচে, অর্থাৎ প্রোগ্রামে যত ডিপলি আমরা যেতে থাকি শুরুর দিকে দেখবেন যে মোটামুটি হেডার ফাইল টাইল গুলো আছে, আইএনটি মেইন এগুলো আছে, কিন্তু মেইন যে অংশটা, প্রোগ্রামের মেইন যে কনসেপ্টটা, সেটা কিন্তু যত নিচের দিকে আসা যায় তত দেখতে পাই। আর বটম আপ অ্যাপ্রোচে কি হয়, যদি কারো জাভা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে জানেন জাভাতে প্রোগ্রামের মেইন যে অংশগুলি সেগুলি কিন্তু আগেই হয়ে যায়, শেষের দিকে এসে এটাকে আমি যদি একটু অন্যভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি যদি আপনাকে মেইন ফাংশনের কথা বলে এটাকে বুঝাই তাহলে মনে হয় আর একটু ভালো হয়। টপ ডাউন অ্যাপ্রোচে কি হয়, এই যে মেইন ফাংশনটা আইএনটি মেইন, এটা দেখবেন প্রোগ্রামের শুরুর দিকেই থেকে যাবে, প্রোগ্রামের শুরুর দিকেই, মোটামুটি শুরুর দিকেই শুরু হয়ে যাবে, মানে শুরু থেকে আস্তে আস্তে শেষ হলো, বুঝা গেল। আর বটম আপ অ্যাপ্রোচে কি হয়, দিন দুনিয়ার সব প্রোগ্রাম লেখা হয়ে গেছে, শেষের দিকে এসে হচ্ছে মেইন ফাংশন। জাভার মেইন ফাংশন কেমন হয় এটা আমার জানা নাই, যেহেতু জানা নাই আমি সি এর মেইন ফাংশন দিয়ে বুঝালাম। দিন দুনিয়ার সব প্রোগ্রাম হিসাব নিকাশ সব আগে শেষ হয়ে গেছে, শেষে এসে মেইন ফাংশন। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, মানে দেখে অনেকটা মনে হবে এ কি শেষে এসেই শুরু হলো কিনা, বটম আপ শেষে এসেই শুরু হলো কিনা এটা নিয়ে কিছুটা কনফিউশন। বটম আপ শেষ থেকে শুরু। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম অ্যাপ্রোচ কি। স্পেশালি যারা প্রোগ্রামিং পারেন তারা অলরেডি বুঝে গেছেন, কিন্তু যারা প্রোগ্রামিং পারেন না তাদের জন্য হয়তো একটু মানে একটু প্রোগ্রামিং দিয়ে উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতেন। তো ইট প্রোভাইডস লেস ফ্লেক্সিবিলিটি। সরকারি চাকরিজীবীদের তো লেস ফ্লেক্সিবিলিটি তো তারা দিবে, ওদেরকে তো ধরেন একটা মানে কি বলবো, একটা সালাম দিলে ওরা বিরক্ত হয়ে যায়, তো ওদের তো কোনো ফ্লেক্সিবিলিটি নাই। কিন্তু বেসরকারিতে গেলে কি হবে, ধরেন আপনি কোনো কাস্টমার কেয়ারে ঢুকেছেন, ধরেন গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে ঢুকেছেন, দেখবেন ওই এক একটা লাভ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে, মোর ফ্লেক্সিবল আপনার জন্য। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু মডিফাই স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। ওই যে বললাম সরকারি, এদেরকে মডিফাই করা, এদেরকে রিনোভেট করা খুবই কষ্ট, কিন্তু বেসরকারি যেটা তাদেরকে মডিফাই করা কিন্তু সহজ। তো উদাহরণ এখানে কিছু দেওয়া আছে, সি, ফরট্রান, প্যাসকেল, এগুলি হচ্ছে স্ট্রাকচার্ড, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি হ্যাশ, আবার আরেকটা আছে পিএইচপি। এবার মনে হয় ভাই ভাতে অনেকে প্রশ্ন করেছিল যে পিএইচপি কি অবজেক্ট ওরিয়েন্টেড কিনা, তো অ্যান্সারটা হচ্ছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবেও কাজ করা যায়, আবার কোর পিএইচপি দিয়েও কাজ করা যায়। কিন্তু অনেক স্টুডেন্ট বলে এসেছে হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড, তারা আসলে ভুল বলেছে, ব্যাপারটা সেরকম না। তবে পিএইচপি কিন্তু আসলে অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবেও কাজ করে, পিএইচপি কিন্তু কোর পিএইচপি দিয়েও কাজ করা সম্ভব।
টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচটা আরেকবার বলেন। টপ ডাউন মানে হচ্ছে শুরু থেকে শেষ আস্তে আস্তে। টপ ডাউন মানে হচ্ছে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, পাঁচের পর ছয়, এই যে শুরু থেকে শেষের দিকে এসেছে, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আর বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, পাঁচের পর ছয়, এই যে শেষ থেকে উপরের দিকে গেছে, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম দেখা যায় যে মেইন ফাংশন দিলে তো আমরা বুঝি যে সেখান থেকে আসলে মেইন প্রোগ্রামটা শুরু হওয়ার কথা। তো টপ ডাউনে যেটা হয় যে মেইন ফাংশনটা উপরে শুরু হয়ে যায়, টপ থেকে আস্তে আস্তে শেষ হয় প্রোগ্রাম। আর বটম আপ অ্যাপ্রোচে মেইন ফাংশনটা থাকে নিচের দিকে, উপরে দেখা যায় প্রোগ্রামের অনেক লাইন টাইন লেখা হয়ে গেছে, প্রোগ্রামের যত ক্যালকুলেশন সব দেখা যাচ্ছে উপরের দিকে হয়ে গেছে, মেইন ফাংশন নিচে। তো সি কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার একটা কারণ হচ্ছে যে সি সি হ্যাশ, এটা সি শার্প হবে না? হ্যাঁ হ্যাঁ, সি শার্প হবে, সি শার্প হবে। সি হ্যাশ কে সি শার্প বলা হয়। এর একটা হচ্ছে ইয়েও আছে, ওই যে কি যেন বলে, ফ্রেমওয়ার্ক আছে, ডটনেট। তো সি হ্যাশ কে সি শার্প বলা হয় গেমিং টেমিং এর ক্ষেত্রে বা অনেক সফটওয়্যার বানানোর ক্ষেত্রে এই প্রোগ্রামিংটা বেশ উপযোগী। তো এখন দেখেন সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে সি প্রোগ্রাম একটা প্রপার প্রসিডিউর ফলো করে। যেহেতু একটা প্রপার প্রসিডিউর বা স্ট্রাকচার ফলো করে, কাজেই একে বলা হয় স্ট্রাকচারাল প্রোগ্রাম। তবে অনেকে আবার বলবে না না, এই জন্য তো স্ট্রাকচারাল বলা হয় না। সি কে স্ট্রাকচারাল বলার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সি কে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, তারপর ছোট ছোট অংশগুলিকে সলভ করে ফেলা হয়। হ্যাঁ, তারাও ঠিক বলছে, এজন্য সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং বলা হয়। আসলে এই যে ছোট ছোট অংশে ভাগ করা হচ্ছে, এটাই হচ্ছে স্ট্রাকচার, এটাই হচ্ছে প্রসিডিউর। তো সি যেহেতু এই স্ট্রাকচারটা ফলো করে, এই প্রসিডিউরটা ফলো করে, কাজেই সি কে বলা হয় স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন বিভিন্ন প্রকারের ডাটা টাইপ। ডাটা টাইপ জিনিসটা আসলে কি? ডাটা টাইপ মানে হচ্ছে ডাটার টাইপ, ডাটার ধরন। আমরা যখন প্রোগ্রাম নিয়ে কাজ করি বা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা আদার্স যে কোনো কাজই করি না কেন, বিভিন্ন ধরনের ডাটা কিন্তু আসলে সেখানে ব্যবহার করে থাকি। তো ডাটাগুলি কি ধরনের সেটা জানতেই আমাদের ডাটা টাইপ সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা থাকতে হবে। তো ডাটা টাইপ আসলে আমরা প্রথমে আগে জেনে নিই যে ডাটা টাইপ কত প্রকার। তো ডাটা টাইপ আসলে তিন প্রকার। একটা হচ্ছে বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ডিরাইভড ডাটা টাইপ, এবং আরেকটা আছে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ কি? যেই সব ডাটা টাইপ প্রি ডিফাইন্ড, এই যে দেখেন লেখা আছে প্রি ডিফাইন্ড, আগে থেকেই প্রোগ্রামে সেট করাই থাকে, সেই সব ডাটা টাইপকে বলা হয় হচ্ছে বেসিক বা প্রিমিটিভ ডাটা টাইপ। আসলে প্রিমিটিভ শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন। আসলে এটাকে প্রাচীন ডাটা টাইপ বলার কোনো কারণ নাই, এটাকে আপনার বেসিক ডাটা টাইপ বলতে পারেন অথবা প্রাইমারি ডাটা টাইপ বলতে পারেন। প্রাইমারি ডাটা টাইপও কিন্তু এটাকে বলা যেতে পারে। প্রাইমারি, বেসিক, প্রিমিটিভ যেটাই বলি না কেন, এই সবগুলোই হচ্ছে প্রি ডিফাইন্ড, সি তে বাই ডিফল্ট দেওয়াই থাকে। কোনো মানুষ নিজের প্রয়োজনে এটা ক্রিয়েট করেনি, সি তে দেওয়াই আছে। যেই লোকটা সি বানিয়েছে, সি যে আবিষ্কার করেছে, এখানেও আবার আপনাদের জানার জন্য বলে রাখি, সি প্রোগ্রামিং কিন্তু আবিষ্কার করা হয়েছে আমেরিকার বেল ল্যাবরেটরিতে। তো তারা যখন এটা আবিষ্কার করে, তখন বাই ডিফল্ট কিছু ডাটা টাইপ দিয়েই রেখেছিল। সেই ডাটা টাইপ গুলিকেই বলা হবে হচ্ছে প্রাইমারি বা প্রিমিটিভ ডাটা টাইপ, যেগুলি তারা দিয়েই রেখেছে। কি কি ডাটা টাইপ তারা দিয়েই রেখেছে? এখানে চার ধরনের নাম লেখা আছে। ইন্টিজার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 2 3 4 পূর্ণ সংখ্যা। ফ্লোটিং, এটা হচ্ছে দশমিক সংখ্যা, 1.25 3.53। এই যে আজকে ভাই ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার সিজিপিএ কত, 3.53। এটা কিন্তু 3.53 না, এটা কিন্তু 1.25 না, 1.25। দশমিকের পরে প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে হিসাব করা হয়, কাজে এটা 1.25 না, 1.25। এটা 3.53। এখন দেখেন ক্যারেক্টার ডাটা টাইপ কোনটা? ক্যারেক্টার হচ্ছে লেখার কাজে আমরা যাবতীয় যা কিছু ব্যবহার করি তার সবগুলোই হচ্ছে ক্যারেক্টার। দাড়ি, কমা, সেমিকোলন, এমনকি স্পেস, স্পেস নর্মাল একটা স্পেস, এটাও কিন্তু আমরা লেখার কাজে ব্যবহার করি। ব্র্যাকেট, এই ব্র্যাকেট, যা খুশি তাই লেখার কাজে আপনি যা ব্যবহার করেন তার সবগুলোই হচ্ছে ক্যারেক্টার। যদিও ইংরেজিতে ক্যারেক্টার শব্দের অর্থ হচ্ছে চরিত্র, তবে আইসিটিতে আমরা কারো চরিত্র নিয়ে মাথা ঘামাবো না। আইসিটিতে সবার চরিত্রই ভালো, কাজে ক্যারেক্টার মানে হচ্ছে আইসিটিতে লেখার কাজে আমরা যে ব্যবহার করি সেটাকেই বলা হবে হচ্ছে ক্যারেক্টার। বুলিয়ান ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ যে জিনিসটা, এটা আসলে সি প্রোগ্রামিং এর পরে অ্যাড হয়েছে। সি এর আসলে বিভিন্ন ভার্সন আছে। তো সি এর এই যে 99তম ভার্সনে বুলিয়ান ডাটা টাইপ অ্যাড করা হয়েছিল, যেখানে সবকিছুকে ট্রু আর ফলস এর মাধ্যমে হিসাব নিকাশ করা হতো। যদিও এই যে C99 অর্থাৎ সি এর যে 99তম ভার্সন, এখানে শুধু যে বুলিয়ান অ্যাড হয়েছে ব্যাপারটা সেরকম না,
আরো বেশ কিছু ডাটা টাইপ অ্যাড হয়েছিল, যেরকম কমপ্লেক্স। এগুলি শুধু আপনাদের জানার জন্য বলা, এগুলি থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না, মানে যে কমপ্লেক্স থেকে প্রশ্ন হয় না। আমাদের শীটে যা আছে শুধুমাত্র সেগুলি পড়বেন ইনশাল্লাহ, তাহলে আশা করছি আপনারা ভালো মানের একটা অ্যান্সার করে আসতে পারবেন। কিন্তু আমি যেগুলি যে হুদাই বলি, এই যে আমেরিকার বেল ল্যাবরেটরির কথা বললাম, এগুলি কিন্তু হুদাই বলি, এগুলি শুধু জানার জন্য বলা, এগুলি থেকে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে কমপ্লেক্স অ্যাড করা হয়েছিল, তারপর ইনলাইন অ্যাড করা হয়েছিল, আরো কিছু কিছু আছে যেগুলি হচ্ছে C99 অ্যাড করা হয়েছিল। বুলিয়ান সেটাই, যেটা হচ্ছে যে কোনো কিছুকে ট্রু আর ফলস এর মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারে। এই ধরনের ডাটা টাইপের নাম দেওয়া হয়েছিল হচ্ছে বুলিয়ান। এখন দেখেন ডিরাইভড ডাটা টাইপ। ডিরাইভড ডাটা টাইপ জিনিসটা আসলে কি? ডিরাইভড হচ্ছে এই যে এতক্ষণ যে আমরা প্রাইমারি ডাটা টাইপ সম্পর্কে জানলাম, প্রাইমারি যে ডাটা টাইপ সম্পর্কে জানলাম, বেসিক যে ডাটা টাইপ সম্পর্কে জানলাম, এগুলির একটা কম্বিনেশন। প্রাইমারি ডাটা টাইপকে ভাঙাচোরা করে, জোড়াতালি দিয়ে, প্রাইমারি ডাটা টাইপকে কিছুটা রিনোভেট করে, প্রাইমারি ডাটা টাইপকে কিছুটা মডিফাই করে, প্রাইমারি ডাটা টাইপকে কিছুটা চেঞ্জ করে যেই ডাটা টাইপ বানানো হয় সেটার নাম হচ্ছে ডিরাইভড ডাটা টাইপ। ডিরাইভড ডাটা টাইপ তাহলে কি? ডিরাইভড ডাটা টাইপ হচ্ছে এই যে এখানে লেখা আছে কম্বাইনিং প্রিমিটিভ ডাটা ক্রিয়েটেড বাই কম্বাইনিং প্রিমিটিভ ডাটা, অর্থাৎ প্রিমিটিভ বা বেসিক যে ডাটা টাইপ সম্পর্কে আমরা জেনেছি সেগুলিকে ভাঙাচোরা করে, জোড়াতালি দিয়ে, মডিফাই করে, রিনোভেট করে যে ডাটা টাইপটা পাওয়া যায়, কিছুটা চেঞ্জ করে, পরিবর্তন করে যে ডাটা টাইপটা পাওয়া যায়, সেটাই হচ্ছে ডিরাইভড ডাটা টাইপ। যেরকম অ্যারে। অ্যারে কি আমরা একটু পরে জানবো, কাজেই এখন আমি বিস্তারিত বলছি না। পয়েন্টার। পয়েন্টার কি সেটাও একটু পরে জানবো, আলাদা একটা প্রশ্নই আছে পয়েন্টার নিয়ে, কাজেই এখন পরিচয় দিচ্ছি না। ফাংশন, আলাদা একটা প্রশ্নই আছে ফাংশন নিয়ে, কাজেই এখন পরিচয় দিব না। রেফারেন্স, আলাদা প্রশ্নই আছে রেফারেন্স নিয়ে, কাজেই এখন পরিচয় দিব না। যখন এই রিলেটেড প্রশ্নগুলি সলভ করব তখন অটোমেটিক্যালি জেনে যাবেন যে জিনিসগুলি আসলে কি। এখন দেখেন ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। অনেক সময় প্রোগ্রাম করার সময় কিছু কিছু লোকজন, মানে কিছু কিছু প্রোগ্রামার, লোকজন না, কিছু কিছু প্রোগ্রামার, অবশ্য প্রোগ্রামার লোকজন একই জিনিস, কিছু কিছু লোকজন বা কিছু কিছু প্রোগ্রামার নিজের ইচ্ছা মতো কিছু ডাটা টাইপ বানিয়ে নেয়, নিজের কাজের সুবিধার জন্য কিছু ডাটা টাইপ তারা নিজেরা বানিয়ে নেয়। এই নিজেরা যে সব ডাটা টাইপ বানিয়ে নেয় এগুলাকেই বলা হবে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এগুলি হচ্ছে নিজেরা বানিয়ে নেয়, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ইউজার ডিফাইন্ড, দেখেন নামের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। ডিরাইভ, নামের মধ্যেই অ্যান্সার আছে। প্রিমিটিভ, নামের মধ্যেই অ্যান্সার আছে। ইউজার ডিফাইন্ড হচ্ছে ইউজার নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তো কি কি ডাটা টাইপ আছে? স্ট্রাকচার, ইউনিয়ন। শুধু যে এই দুইটা তা না, শীটে আছে দুইটা, কিন্তু আরো আছে। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু শীটে আছে, আমাদের শীটে থাকা মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শীটে নাই মানে ইম্পর্টেন্ট না। স্ট্রাকচার, ইউনিয়ন ছাড়াও আরো কিন্তু আছে, যেরকম ক্লাস, ইনিউমিরেশন, আরো কিন্তু আছে। তো এগুলি যেহেতু ইউজার ডিফাইন্ড, এগুলি আসলে আরো আছে, মানে ইউজাররা নিজেদের ইচ্ছা মতো এগুলি বানিয়ে নেয়। এখন স্ট্রাকচার কি, ইউনিয়ন কি, এই দুইটার পরিচয় আমি একটু পরে টাইমলি আপনাদেরকে দিয়ে দিব আজকের ক্লাসে ইনশাআল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। এখন দেখেন বিভিন্ন ধরনের অপারেটর। আগে তাহলে জেনে নেই যে অপারেটর জিনিসটা আসলে কি। অপারেটর হচ্ছে অপারেন্ডের সাথে সম্পর্ক স্থাপন যে করে তাকেই বলা হয় অপারেটর। এখন অপারেন্ড কি? মনে করেন a প্লাস বি, এ একটা অপারেটর, সরি এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড। এই যে এ আর বি এর সাথে সম্পর্ক স্থাপন করেছে কে? প্লাস। প্লাস হচ্ছে অপারেটর। তাহলে দেখেন অপারেটরের সাথে, সরি অপারেন্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে, লং লং কখন ইউজ করা হয়? লং লং কখন ইউজ করা হয়? এগুলি সবই হচ্ছে মেমোরিতে জায়গা অনুযায়ী ডিফাইন করা হয়। আইএনটি এটা হচ্ছে 32 বিট, ফ্লোট 32 বিট, শর্ট 16 বিট, লং 64 বিট, লং লং 128 বিট। আচ্ছা এই দুইটা আমি শিওর না, লং আর লং লং এই দুইটা শিওর না। এই দুইটা আপনি একটু ইন্টারনেট থেকে দেখে নিয়েন, এই দুইটা আপনি একটু ইন্টারনেট থেকে দেখে নিয়েন। তো এগুলি আসলে শুধুমাত্র বিটের উপর ভিত্তি করে, মানে জায়গা, মেমোরিতে জায়গার উপর ভিত্তি করে ইউজ করা হয়। আচ্ছা এখন দেখেন বিভিন্ন প্রকার অপারেটর নিয়ে কথা বলছিলাম। অপারেটর হচ্ছে অপারেন্ডের সাথে যে সম্পর্ক রাখে তাকেই বলা হয় অপারেটর। এখন অপারেটর কত প্রকার? অপারেটর আসলে 3 প্রকার। কি কি? ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। ইউনারি জিনিসটা কি? ইউ মানে কি বোঝায়? ইউ মানে কিন্তু সবসময় একজন বোঝায়। ইউ মানে সবসময় একজন বোঝায়। মনে করেন
আমাদের দাঁড়ান একজনের নাম নেই, দেখি কার নাম পাওয়া যায়। সহজ নাম কার? কয়েকজন একটু নাম লিখে ফেলেন তো দেখি কমেন্ট সেকশনে। কয়েকজন একটু নাম লিখে ফেলেন, আপনাদের নামগুলো একটু দেখি কার নাম বেশি সুন্দর। ছেলেরা শুধু, ছেলেরা ছেলেরা। আচ্ছা, দীপ্ত ভাই প্রথমে লিখেছে। দীপ্ত ভাইয়ের নাম নিয়ে আজকে কথা বলি কিছুটা। মনে করেন দীপ্ত ভাই, তার যে ক্রাশ আছে, তার সে ক্রাশকে যে বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন বলেন তো এই ইউ কি আসলে একজন নাকি অনেকজন? এই ইউ কি একজন নাকি অনেকজন? এই ইউ অবশ্যই একজন। আর যদি একাধিক জন হয়ও তাহলে তো দীপ্ত ভাইয়ের আসলে ফিউচার বেশ অন্ধকার বলেই মনে হচ্ছে, মায়ের মুড়ি খাওয়ার সম্ভাবনা আছে। আমরা ধরে নিচ্ছি যে দীপ্ত ভাইয়ের ক্যারেক্টার ফুলের মতো পবিত্র, দীপ্ত ভাইয়ের চরিত্র, তো উনি হচ্ছে ইউ মানে একজনকেই সবসময় বোঝায়। এখানে অপারেটরের দিক থেকেও ইউ মানে আমরা একজনকেই বোঝাবো। কিভাবে? এই যে দেখেন লেখাই আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস। খেয়াল করে দেখেন যারা প্রোগ্রামিং শিখেছেন, যারা বা যারা প্রোগ্রামিং করেছেন, এই দুইটা অপারেটরকে ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল অপারেটর কিন্তু বলা হতো, এবং এরা সবসময় একটা অপারেন্ডের সাথে বসতো, এ প্লাস প্লাস বি মাইনাস মাইনাস, এরকম না? এই যে একজনের সাথে বসতো না, যেহেতু একজনের সাথে বসতো সেহেতু এটাকে বলা হয় হচ্ছে ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর কি? বাই মানে হচ্ছে দুই, বাইসাইকেল মানে দুই চক্রযান, বাই কথাটা আসেই হচ্ছে দুই থেকে। এখন আমরা একটু দেখি প্লাস মাইনাস গুণ ভাগ মডুলাস, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে হচ্ছে গাণিতিক। তো দেখেন এ প্লাস বি, এই যে দেখেন দুইজনের সাথে বসেছে না? আপনারা আনমিউট করেছেন কেউ একজন, মিউট করে রাখেন সবাই। এ মাইনাস বি দুইজনের সাথে বসেছে না? এ স্টার বি দুইজনের সাথে বসেছে না? দেখেন প্রত্যেকটাই দুইজনের সাথে বসে। রিলেশনাল অপারেটর, রিলেশন মানে হচ্ছে দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে, যেরকম এ বি এর চেয়ে বড়, এই যে একটা সম্পর্ক স্থাপন করেছে, রিলেশনাল অপারেটর। দেখেন কয়জনের সাথে বসেছে? দুইজনের সাথে বসেছে, তার মানে বাইনারি অপারেটর। এইগুলি হচ্ছে লজিক্যাল অপারেটর। এখন লজিক কি? যাদের গেট সম্পর্কে ধারণা আছে তারা জানেন এন্ড গেট, অর গেট, নট গেট, এন্ড গেট, অর গেট, নট গেট। এখন যারা গেট সম্পর্কে জানেন না তাদের কি করতে হবে? তাদের অপেক্ষা করতে হবে যখন গেটের ক্লাস করানো হবে, তখন গেট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর যদি আজকেই জেনে নিতে চান, তাহলে যদি ক্লাসের শেষে আমার এনার্জি থাকে, আমার আসলে ক্লাসের শেষে এনার্জি একটু কমই থাকে, তো তাহলে আমি আপনাদেরকে আজকেই হয়তো বা গেট সম্পর্কে ধারণা দিতে পারি যদি আপনারা চান। কিন্তু হচ্ছে আমার ধারণা গেট সম্পর্কে সবারই ধারণা আছে, ইন্টারমিডিয়েট বইয়ের ৩য় অধ্যায় গেট সম্পর্কে আলোচনা করা আছে। এখন দেখেন বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর জিনিসটা আসলে কি? বিটওয়াইজ অপারেটর আসলে শিফটিং শিফটিং এর কাজ করে বা পজিশন ডিফাইন করে। কিভাবে? মনে করেন এই যে এইটা নেই, মনে করেন একটা জায়গায় মেমোরিতে ডাটা আছে হচ্ছে এইভাবে 0 0 0, এখানে 1 দেই, 0 0 1 0। এখন মনে করেন যে এই অপারেটর ইউজ করলাম, এই অপারেটর ইউজ করলাম, তাহলে কি করবে? শিফট করবে, এক ঘর ডানে নিবে, 0 0 0 1। আর এই যে জিরোটা বের হয়ে গেল, ও নাই, এক ঘর শুধু ডানে সরিয়ে দিয়েছে সবাইকে। সে শিফটিং অপারেটর। এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর বা শিফটিং, সরাসরি লিখেও দিতে পারেন শিফটিং অপারেটর, তাও ভুল হবে না আর কি, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইন করে, যে এ সমান বি। আপনারা জানেন প্রোগ্রামে ইকুয়াল বোঝাতে দুইবার সমান ইউজ করতে হয়। এখানে হচ্ছে এ বি এর সমান, এও যা বিও তা। এখানে কিন্তু এ আর বি সমান না, এখানে বি এর মধ্যে আছে, এখানে হচ্ছে বি এর মধ্যে আছে, আর এখানে এ আর বি সমান। এই যে মধ্যে আছে তার মানে অ্যাসাইন করে দিল, এই তো অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখে তো কয়জনের মধ্যে সম্পর্ক করেছে? দুইজন, বাইনারি অপারেটর। অনেকে আবার এগুলো বুঝবে না, প্লাস সমান মানে কি? এ প্লাস সমান বি, এটার মানে হচ্ছে এ সমান এ প্লাস বি। এটা হচ্ছে যারা প্রোগ্রামিং ভালো বুঝেন তারা বুঝতে পারছেন যে এটা আমি কেন লিখেছি, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো। তো যাই হোক, এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা, দুইটার ভিতরে সম্পর্ক করেছে না? বাইনারি অপারেটর। এখন দেখেন টার্নারি অপারেটর জিনিসটা আসলে কি? টার্নারি অপারেটর তিনটার মধ্যে সম্পর্ক তৈরি করে। তিনটার মধ্যে কিভাবে? ধরেন আমি একটা ইফেলস এর সূত্র লিখি, মানে ইফেলস কন্ডিশন, সূত্র তো না, এটাকে কন্ডিশন বলা হয়। মনে করেন বাংলাদেশ যে 33-এ পাস, এটা মার্ক বুঝিয়েছি।
মার্ক যদি 33-এর বেশি হয় তাহলে কি করবে? তাহলে ধরেন রেজাল্ট সমান পাস। আর যদি তা না হয়, 33-এর বেশি যদি না হয়, তাহলে রেজাল্ট সমান ফেল। এটা মনে করেন একটা প্রোগ্রাম লিখেছি, মনে করেন এটা আসলে কোনো প্রোগ্রাম লেখা না, মানে প্রোগ্রামের কোনো ধরনের মধ্যেই পড়ে না, কোনো সিনট্যাক্সই মানিনি আমি, আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি। এটা মনে করেন ইফ এলস এর একটা কন্ডিশন, ইফ মার্ক হচ্ছে 33-এর বেশি তাহলে রেজাল্ট হবে হচ্ছে পাস, যদি তা না হয় তাহলে রেজাল্ট হবে হচ্ছে ফেল। এই টোটাল জিনিসটা আমি টার্নারি অপারেটর দিয়ে শুধু এইটুকু ইউজ করে লিখে ফেলতে পারি। কিভাবে দেখেন? আমি এখানে লিখতে পারি হচ্ছে আর সমান এম গ্রেটার দেন 33, মানে রেজাল্ট সমান এম গ্রেটার দেন 33। আসলেই কি মার্ক 33-এর বেশি? প্রশ্ন করে ফেলেছি। এই যে দেখেন, এখানে কিন্তু প্রশ্নের একটা অংশ ছিল, আমি প্রশ্নটাই করলাম যে আসলেই মার্ক 33-এর বেশি কিনা। যদি হ্যাঁ হয় তাহলে কি হবে প্রথম কোটেশনে, যদি না হয় তাহলে কি হবে দ্বিতীয় কোটেশনে। হ্যাঁ হলে হচ্ছে পাস পি, না হলে ফেল এফ। এখন বলেন তো এখানে কয়টা অংশ তাহলে টোটাল পেলাম? ও সরি, মাঝখানে ইয়ে হয় না, কমা হয় না। এখন বলেন তো কয়টা অংশ পেলাম? একটা অংশ। হ্যাঁ হলে কি? দুইটা অংশ। না হলে কি? তিনটা অংশ। এই যে তিনটা অংশ পেয়েছি টার্নারি অর কন্ডিশনাল অপারেটর, মানে একটা শর্তও কিন্তু আমরা পেয়েছি। ইফ এলস তো কন্ডিশন, ইফ এলস তো কন্ডিশন। ইফ এলস এর কাজগুলি টার্নারি অপারেটর দিয়ে খুব সহজেই করে ফেলা যায়। দেখেন এক লাইনে কাজ শেষ। এটাকে তাহলে বলা হচ্ছে টার্নারি অপারেটর। বইয়ে এভাবে দেওয়া নাই, বইয়ে কিভাবে দেওয়া আছে সেটা আমি জানি না, আমি যেটা জানি আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা এখন দেখেন পয়েন্টার কি, পয়েন্টার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। পয়েন্টার জিনিসটা আসলে মানে দীপ্ত ভাই বিবাহিত কিনা জানি না, তবে পয়েন্টার জিনিসটা আসলে হচ্ছে, ধরে নিলাম দীপ্ত ভাই বিবাহিত, দীপ্ত ভাইয়ের বউয়ের নাম হচ্ছে সাদিয়া। এই যে বিবাহের পর থেকে, কন্ট্রোল শিফট উঠে আছে কেন ওখানে আবার? কন্ট্রোল শিফট, হ্যাঁ আচ্ছা। তো বিবাহের পর থেকে যেটা দেখা যায়, দীপ্ত ভাইয়ের মনের মধ্যে আর দীপ্ত ভাইয়ের মন নাই, দীপ্ত ভাইয়ের মনের মধ্যে এখন সাদিয়ার মন। এই যে দীপ্ত ভাইয়ের মনের মধ্যে সাদিয়ার মন, দীপ্ত ভাইয়ের মন, এটা মনে করেন হচ্ছে দীপ্ত ভাইয়ের মন, এই বাক্সটা হচ্ছে দীপ্ত ভাইয়ের মন। তো দীপ্ত ভাইয়ের মনের মধ্যে যেখানে দীপ্ত ভাইয়ের নিজের থাকার কথা, সেখানে আছে হচ্ছে সাদিয়া, মনের সবটা জুড়েই সাদিয়া। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে পয়েন্টার। এখন মনে করেন এই যে বিবাহিত মানুষগুলা, এই যে অসহায় বিবাহিত মানুষগুলা আর কি, এদের কি হয় বিবাহের পরপরই দেখা যায় যে মানি ব্যাগে আগে সবসময় নিজের অ্যাক্সেস ছিল, এখন দেখা যাচ্ছে পুরো ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে গেছে বউয়ের। এই যে এই লাইনটার দিকে একটু খেয়াল করেন আর কি, তাহলে বুঝবেন আমি কেন এই কথাটা বললাম। মানি ব্যাগে পুরাই ধরেন বউয়ের পুরো একদম ডাইরেক্ট অ্যাক্সেস। এরপরে যেটা দেখা যায়, আগে ধরেন নিজের গোটা খাট নিয়ে জায়গায় শুয়ে থাকা যেত, হাত পা চারিদিকে ছড়িয়ে শান্তি মতো শুয়ে থাকা যেত। এখন বলেন তো ওই লেভেলের সুবিধা কি আর পাওয়া সম্ভব? পাশে তো একটা বউ আছে, সে তো অর্ধেক জায়গায় অলরেডি খেয়ে দিয়েছে, সম্ভব না। বলেন তো বিবাহ করলে কি জীবনে ঝামেলা কমে না বাড়ে? ঝামেলা তো বাড়ে। এই যে দেখেন আমি পিওর সিঙ্গেল, আমার কিন্তু লাইফে টেনশন খুব কম, কিন্তু এখন একটা বিবাহিত মানুষ কি করছে? বউ বাচ্চার টেনশন করছে। কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি। আবার যদি বলি সব কাজেই কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, তাও কিন্তু না। বিবাহের কি সব দিকই নেগেটিভ না? ধরেন আগে একটা কাজ একজন একা একা মিলে করতে হতো, যে কোনো প্রবলেমে পড়লে একা সলিউশন করতে হতো, এখন দুইজনের প্ল্যানিং এ সলিউশন হচ্ছে। তাহলে কি হচ্ছে? ওই প্রবলেম সলভ করতে আগে যেই সময় লাগছিল, এখন কি সেই সময় লাগবে? না, সময় কম লাগবে। এখন আসেন আমরা একটু পয়েন্টারের ফর্মাল যেই সংজ্ঞাটা সেটা একটু দেখে ফেলি। পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা অন্য কোনো ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে। ঠিক বিবাহিত মানুষরা যেরকম নিজের মনে অন্য আরেকজনকে জায়গা করে দেয়, ঠিক সেরকমই পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা অন্য একটা ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে। আমরা একটু উদাহরণ দেখি। মনে করেন আইএনটি এক্স সমান 10, এটা তো একটা ভেরিয়েবল, এটা আপনারা জানেন যে এক্স এখানে একটা ভেরিয়েবল। আমি আর একটা ভেরিয়েবল দিচ্ছি, আইএনটি স্টার ওয়াই সমান অ্যাড সাইন এক্স। আমি কি বলেছি এখানে ওয়াই এর মান 10? সেটা কি বলেছি? মানে কথাটা এরকম হলো যে আমি কি একবার বলেছি যে আমি নির্দোষ? আসলে সেটা না।
আমি কি একবারও বলেছি যে এখানে ওয়াই এর মান 10? সেটা কিন্তু বলিনি। আমি এখানে বলেছি ওয়াই এর মান সেটাই যেটা এক্স এর মান। ওয়াই এর মান সেটাই যেটা এক্স এর মান। আমি কিন্তু সে কথাটাই বলেছি। এখানে দেখেন এক্স ও একটা ভেরিয়েবল, ওয়াই ও একটা ভেরিয়েবল, তাহলে ওয়াই নিজে একটা ভেরিয়েবল, সে অন্য একটা ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে ফেলেছে। এখন কথা হচ্ছে আমি এখানে কি ভুচুং ভাচুং এইদিকে দিয়েছি স্টার, এইদিকে আবার দিয়েছি হচ্ছে এন্ড সাইন, এগুলা কেন দিলাম? স্টার এই চিহ্নটাই হচ্ছে পয়েন্টারের চিহ্ন, যেখানে স্টার আছে বুঝবেন সেখানে পয়েন্টার ইউজ করা হয়েছে। স্টার না থাকলে সেখানে কোনো ধরনের পয়েন্টার ইউজ করা হয়নি। পয়েন্টার ইউজ করতে হলে অবশ্যই সেখানে স্টার দিতে হয়। স্টারকে পোশাকি ভাষায় পয়েন্টারের ক্ষেত্রে বলা হয় ডি রেফারেন্সিং। ডি রেফারেন্সিং এন্ড কে এখানে বলা হয় হচ্ছে রেফারেন্সিং। এগুলি থেকে প্রশ্ন আসে না, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলি এমনি আপনাদের জানার জন্য বলছি। কখনো পয়েন্টার লিখতেও দিবে না প্রশ্নে, এটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই। তবে এমনিতেই বলে রাখলাম যে যদি কোথাও দেখেন কোনো ভেরিয়েবলের আগে স্টার দিয়ে লিখেছে, তার মানে ধরে নিবেন সেখানে তারা পয়েন্টার হিসেবে ওই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছে। এবং দেখেন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের মানকে নিজের ভিতরে যখন ধারণ করলো, তখন এই ধরনের ভেরিয়েবলকে আমরা কিন্তু বলতে পারি পয়েন্টার। এবং যেহেতু এটা পয়েন্টার, কাজেই তার আগে আমি স্টার ইউজ করেছি। এখন অ্যাডভান্টেজ লাইন বাই লাইন আসলে পড়াবো না, কারণ হচ্ছে ওই যে বিবাহিত মানুষের জীবনের সাথে মিলিয়ে নিন, অনেকেই আছে বিবাহিত, তারা একটু দেখে নিন যে আপনাদের জীবনের সাথে এটা মিলে কিনা। এই যে রিডিউস স্টোরেজ স্পেস যে কথাটা কিন্তু আমি বলেছি, কমপ্লেক্সিটি বেড়ে গেছে যে কথাটা কিন্তু বলেছি, আবার প্রবলেম সলভিং এর যে সময়টা, এক্সিকিউশন টাইম, সেটা কিন্তু কমে গেছে, সেটা কিন্তু আবার বলেছি। তো এই বিষয়গুলি আপনারা নিজেরা একবার পড়লেই আশা করছি পারবেন, লাইন বাই লাইন আমি পড়াচ্ছি না। আর ও হ্যাঁ, এই যে এই শেষের পয়েন্টটা একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে pointer allows us to create more complex data structure like linked list, tree, graph, etc. stack। এই কাজ জিনিসগুলি নিয়ে যখন কাজ করতে যাবেন, যখন ডাটা স্ট্রাকচার বরাবর, তখন দেখবেন এইখানে প্রচুর পয়েন্টারের কাজ থাকে, প্রচুর পরিমাণে পয়েন্টারের কাজ থাকে। এখন দেখেন ডিসঅ্যাডভান্টেজ আসলে কি, পয়েন্টারের অসুবিধাগুলি কি কি আমাকে একটু বলেন তো। একটা বিবাহিত মানুষ জীবনে স্লো নাকি একটা সিঙ্গেল মানুষ জীবনে স্লো? অবশ্যই বিবাহিত মানুষ জীবনে স্লো। আমাকে ধরেন এখনই নিচে এসে আমার যদি কোনো বন্ধু ডাক দেয়, আমার শুধু এই নিচে নামতে যতক্ষণ সময় লাগে। একটা বিবাহিত মানুষকে আপনি তার বাসার সামনে যে ডাক দিয়েন, দেখেন সে কত কত ধরনের অজুহাত দেখিয়ে দেয়। এই সমস্যা, ওই ওই সমস্যা, গায়ে ব্যথা, মনে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, বের হতে পারবো না। তাহলে দেখেন প্রথম পয়েন্টের সাথে একটু মিলান। পয়েন্টার মানেই তো আমি বলেছি এটা বিবাহিত মানুষদের লাইফ, তাহলে সেটা তো স্লোই হবে, স্বাভাবিক। এরপর দেখেন বউ যদি একবার বিগড়ে যায় তাহলে কিন্তু ভাই খবর আছে। বউয়ের মাথায় যদি একবার কোনো বাঘ দেখা দেয় তাহলে কিন্তু খবর আছে, ওইটা সারিয়ে নেওয়া খুব কষ্ট। যদিও আমার এক্সপিরিয়েন্স নাই, আমি পিওর সিঙ্গেল, কিন্তু মানে বিবাহিত মানুষদের জীবনযাপন দেখে আর কি আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করছি। বউ যদি একবার বিগড়ে যায় তাহলে সেইটা ডিফিকাল্ট টু হ্যান্ডেল, দেখেন লেখাই আছে। এবং যদি কখনো ইনকারেক্ট ভ্যালু আপনি ইনপুট দিয়ে ফেলেন তাহলে তো পুরাই খবর আছে। কারণ ইনকারেক্ট ভ্যালু বলতে কেমন, ধরেন আপনার বউ আপনাকে বেশ রসিকতার সাথে একটা প্রশ্ন করলো যে আচ্ছা তোমার জীবনে কে বেশি গুরুত্বপূর্ণ, তুমি কাকে বেশি ভালোবাসো, বউকে নাকি বোনকে? আপনি হয়তো একটা ইনকারেক্ট ভ্যালু ইনপুট দিয়ে দিলেন, আপনি বলে ফেললেন বউকেও না বোনকেও না, বউয়ের বোনকে বেশি ভালোবাসি। এই যে দেখেন একটা ইনকারেক্ট ভ্যালু যে আপনি ইনপুট দিয়ে দিলেন, তাহলে আপনার লাইফ কিন্তু পুরো তেজপাতা হয়ে গেছে ওই দিন। তাহলে এই অসুবিধাগুলোও একটু আপনারা পড়ে নেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, কিন্তু পড়ে নেওয়াটা আপনাদের কাজ। এখন দেখেন অ্যারে এবং পয়েন্টারের ভিতরে আসলে তফাৎটা কোথায়। ওই যে কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে জেনেছিলাম, তার ভিতরে কিন্তু অ্যারেও ছিল, পয়েন্টারও ছিল। পয়েন্টারের পরিচয় অলরেডি আপনারা পেয়ে গেছেন, এখন আসলে আমরা একটু অ্যারে সম্পর্কে ধারণা নিয়ে নিই। অ্যারে জিনিসটা হচ্ছে এক জাতীয় ডাটার একটা বাক্স বলতে পারেন। ইট স্টোরস দি ভ্যালু অফ এ হোমোজেনিয়াস ডাটা টাইপ। হোমোজেনিয়াস মানে হচ্ছে এক জাতীয়, এক জাতীয় অনেকগুলি ডাটাকে এ এ ধারণ করে রাখে, সেভ করে রাখে। অ্যারে, দাঁড়ান, কিন্তু পয়েন্টার কি সেই কাজটা করে? পয়েন্টার তো সেটা করে না। পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোরস দি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, যেটা আমরা জানি। কিন্তু অ্যারে যেটা করে সেটা হচ্ছে এক জাতীয় ডাটাগুলিকে সেভ করে রাখে।
অ্যারের যেটা সিনট্যাক্স সেটা লিখেছে যে প্রথমে অ্যারের একটা নাম থাকে, মনে করেন এ, এরপর মনে করেন 2, এরপর এখানে তার ভ্যালু থাকে, এখানে তার ভ্যালু থাকে, দুইটা ভ্যালু থাকবে। আর পয়েন্টার কিভাবে লিখতে হয় সেটাও আপনাদেরকে আমি বলে দিয়েছি। পয়েন্টারের সিনট্যাক্স এই যে আগে স্টার দিয়ে, আগে স্টার দিয়ে লিখতে হয়। অ্যারে হচ্ছে কালেকশন অফ সিমিলার ডাটা টাইপ, আর পয়েন্টার, পয়েন্টার তো আসলে কোনো সিমিলার ডাটা টাইপ নিয়ে কোনো কাজই করে না, সে শুধু অন্য একটা ভেরিয়েবলকে নিজের ভিতরে ধারণ করে মাত্র। The number of variables that can be stored is decided by the size of the array. অর্থাৎ কয়টা ডাটা অ্যারেতে সেভ করা যাবে সেটা অ্যারের সাইজের উপর ডিপেন্ড করে। এই যে পরের লাইনে দেখেন অ্যারের এখানে 5 লেখা আছে, তার মানে 0 থেকে 4 পর্যন্ত ডাটা আমরা ওখানে সেভ করতে পারবো। এখন আপনার কাছে মনে হতে পারে এখানে কেন 1 থেকে শুরু করলো? আরে ভাই এখানে 1 থেকে শুরু করেছে এটা ভ্যালু, কিন্তু এর যে পজিশন, এ হচ্ছে 0, এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4 পজিশন। এই 0 পজিশনে 1 না থেকে আপনি 100 থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে 1 না দিয়ে আমি 7 দিলাম, তাও কোনো সমস্যা নাই, কিন্তু পজিশন ফিক্স। সেই কথাটাই বলা হচ্ছে এই লাইনটায়, ডিসাইডেড বাই দি সাইজ অফ দি অ্যারে। এইখানে যে ডিসিশনটা নেওয়া হবে ভিতরে আপনি ততগুলোই ডাটা রাখতে পারবেন। আর পয়েন্টার কি তাই? পয়েন্টার শুধুমাত্র একটা অ্যাড্রেসকে নিজের ভিতরে ধারণ করে। এখন দেখেন অ্যারে ক্যান বি ইনিশিয়ালাইজড হোয়াইল ডিফাইনিং, অর্থাৎ অ্যারে এইভাবে ইনিশিয়ালাইজ করে, অ্যারে এভাবে ডিক্লেয়ার করে। অ্যারে আর স্ট্যাটিক ইন নেচার। অ্যারেকে কেন স্ট্যাটিক বলা হয়? কারণ অ্যারের আসলে কখনো চেঞ্জ করা যায় না, অ্যারে কখনো চেঞ্জ করা যায় না। এখন যেহেতু চেঞ্জ করা যায় না, আমরা জানি যে যে জিনিসগুলি আসলে ফিক্স থাকে সেই জিনিসটাকে সচরাচর স্ট্যাটিক বলা হয়। তো অ্যারে কিন্তু সবসময় ফিক্সড সাইজ থাকে, কিন্তু পয়েন্টার কিন্তু ডায়নামিক, পয়েন্টারকে কিন্তু চেঞ্জ করা যায়। এখন এটা নিয়ে আবার অনেকের মাথায় প্রশ্ন আসে যে কেন ভাই আমি এই যে অ্যারের ভিতরে 5 লিখেছি, এখন চেঞ্জ করে 7 দিলাম, এই যে চেঞ্জ করে দিলাম, তাহলে স্ট্যাটিক কেন বলছি? আমি তো চেঞ্জ করেছি, 7 এর জায়গায় ধরে 9 দিলাম, চেঞ্জ কি হলো না? চেঞ্জ তো হলো। তাহলে আপনি বলছেন ফিক্সড সাইজ চেঞ্জ করা যায় না। হ্যাঁ, চেঞ্জ করা যায় না বলতে এখানে আপনি কোন ধরনের ইনক্রিমেন্টাল অপারেটর বা ডিক্রিমেন্টাল অপারেটর ইউজ করতে পারবেন না। আপনি কি এটা কখনো পারবেন? A7++, এটা কি কখনো পারবেন? এরকম জীবনে দেখেছেন? তাহলে চেঞ্জ করা তো যাচ্ছে না। চেঞ্জ তো আপনি এটা ম্যানুয়ালি চেঞ্জ করছেন, নিজে হাতে লিখে দিয়ে চেঞ্জ করছেন, কিন্তু বারবার যে একটা করে মান বাড়াবেন ওই চেঞ্জ তো আপনি করতে পারছেন না। কিন্তু পয়েন্টারে তো সেটা আপনি পারবেন, পয়েন্টারে তো সেটা আপনি পারছেন। তাহলে পয়েন্টার হচ্ছে ডায়নামিক, একে চেঞ্জ করা যাচ্ছে, বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। অ্যারে কে কি বাড়ানো বা কমানো যাচ্ছে? যাচ্ছে না, এটা স্ট্যাটিক। দুনিয়ায় যত ধরনের স্ট্যাটিক জিনিসপত্র আছে সকল স্ট্যাটিক জিনিসপত্র কম্পাইল টাইমে অ্যালোকেট হয়। দুনিয়ায় যত ধরনের স্ট্যাটিক জিনিসপত্র আছে, শুধু এইটাই না, অন্য কোনো কিছু যদি স্ট্যাটিক থাকে নিশ্চিন্তে নির্ভয় বলে দিবেন যে এটা হচ্ছে কম্পাইল টাইমে জেনারেট হয়। দুনিয়ায় যত ধরনের ডায়নামিক জিনিসপত্র আছে সকল জিনিস রান টাইমে অ্যালোকেট হয়। শুধু এটাই না, অন্য কোনো জায়গাতেও যদি দেখেন কোনো কিছুর বৈশিষ্ট্য ডায়নামিক বলা আছে, আরেকটা বৈশিষ্ট্য নিজে থেকে অ্যাড করে দিবেন যে এ সবসময় রান টাইমে কাজ করে, রান টাইমে অ্যালোকেট হয়। মনে রাখবেন কিভাবে? রান মানে দৌড়ানো, দৌড়ানো মানে জায়গার পরিবর্তন, ডায়নামিক। আর বিপরীতটা হচ্ছে কম্পাইল। আচ্ছা, এই যে আমার আগের কথাটা এখানে আবার বলা আছে, উই ক্যান নট ইনক্রিমেন্ট দি অ্যারে, আমরা এটাকে বাড়াতে পারি না। আপনি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন, উই ক্যান নট ডিক্রিজ দি অ্যারে, কমানোও যায় না। তবে উই ক্যান ইনক্রিমেন্ট দি পয়েন্টার, আমরা পয়েন্টারকে কিন্তু বাড়াতে পারি। এইটা আসলে কোনো মানে পার্থক্যের ভিতরে পড়ে কিনা জানি না, আবার এটাও আসলে কোনো পার্থক্যের ভিতরে পড়ে কিনা জানি না। জাভা সাপোর্টেড দি অ্যারে, জাভা অ্যারেকে সাপোর্ট করে কিন্তু জাভা হচ্ছে পয়েন্টারকে সাপোর্ট করে না। আর মেমোরি অ্যালোকেশন অফ এন অ্যারে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে 0 1 2 3 4 লিখলাম না, 0 এর পরে কিন্তু 1ই হয়েছে, 1 এর পরে কিন্তু 2ই হয়েছে, 2 এর পর কিন্তু 4 হবে না, 2 এর পর 3 হবে, 3 এর পরই 4 হবে। সিকোয়েন্সিয়াল, মেমোরি অ্যালোকেশনটা সিকোয়েন্সিয়াল। কিন্তু পয়েন্টারে ওতে একটা ভেরিয়েবলের ভিতরে আর একটা ভেরিয়েবলকে ধারণ করছে মাত্র, যে কোনো ভেরিয়েবলকে ধারণ করতে পারবে, র্যান্ডম। সিকোয়েন্সিয়ালি হতে হবে ব্যাপারটা সেরকম না। আর অ্যাসেম্বলি কোড অফ এন অ্যারে ইজ ডিফারেন্ট ফ্রম এ পয়েন্টার, অবশ্যই পার্থক্য তো থাকবেই। এই জন্যই বলেছি যে এটা আসলে কোনো পার্থক্যের ভিতরে পড়ে কিনা আমি জানি না, দুইটা আলাদা জন্যই না আমরা আলাদাভাবে আলোচনা করছি। আমাকে একটু বলেন তো এই প্রশ্নটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা?
অ্যারে আর পয়েন্টারের ভিতরে তফাৎ নিয়ে কমেন্ট সেকশনে লিখে ফেলেন। কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে এই 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 প্রশ্নটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা। লিখে ফেলেন দ্রুত দ্রুত দ্রুত, সময় নষ্ট করা যাবে না। সোমা আহমেদ লিখেছে নো প্রবলেম। লাবণী মুস্তারি লিখেছে না, লাবণী মুস্তারি কেউ পরিচিত মনে হচ্ছে, মনে হয় আগে আমাদের স্টুডেন্ট ছিল কোনো এক সময়। গেনেয়া সুলতানা উনি লিখেছেন না। তারপর আর বাকিদের কি সমস্যা আছে? বাকিরা সমস্যা একদম জর্জরিত। কই বাকিরা কই? আচ্ছা, মনে হচ্ছে যে মোটামুটি সবাই বুঝতে পেরেছে, কারো প্রবলেম থাকলে হয়তো বা এতক্ষণ লিখতো। এখন দেখেন স্ট্রিং জিনিসটা আসলে কি। স্ট্রিং আসলে তেমন কিছুই না। স্ট্রিং হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যে ক্যারেক্টার সম্পর্কে জেনেছি, আমি ক্যারেক্টার সম্পর্কে বলতে যে বলেছিলাম যে লেখার কাজে আমরা যা কিছু ব্যবহার করি সেগুলিকেই বলা হয় হচ্ছে ক্যারেক্টার। তো এই অনেকগুলা ক্যারেক্টার যখন পাশাপাশি বসে তখন সেটাকে বলা হবে হচ্ছে স্ট্রিং। অনেকগুলা ক্যারেক্টার যখন পাশাপাশি বসবে তখন সেটাকে বলা হবে হচ্ছে স্ট্রিং। এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমরা তো অ্যারেতে তো জানলাম যে এক জাতীয় ডাটা একসাথে থাকে। তো অ্যারে বানানো ভুল লিখেছি। দেখেছেন বয়স হয়ে গেলে কত ধরনের ঝামেলা হয়। কয়টা ডিফারেন্স দিতে হবে এটা আসলে নাম্বারের উপর। আপনার যদি 2 মার্কের প্রশ্ন আসে আপনি তো স্বভাবতই 2টা, সর্বোচ্চ 3টা দিবেন। 4 মার্কের যদি প্রশ্ন আসে তাহলে 4টা বা 5টা দিবেন। এটা হচ্ছে নাম্বারের উপর। তো এখন দেখেন, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, আমি যখনই বললাম যে অনেকগুলি ক্যারেক্টার যখন পাশাপাশি বসে তখন স্ট্রিং তৈরি হয়, আপনি হয়তো ধরেই নিয়েছেন কেন তাহলে ক্যারেক্টার দিয়ে যদি অ্যারে বানাই সেটা কি স্ট্রিং হয়ে যাবে কিনা। ক্যারেক্টার দিয়ে অ্যারে বানাবো সেটাকে আলাদাভাবে স্ট্রিং কেন বলবো? ক্যারেক্টার টাইপের অ্যারে শেষ। না, হালকা একটু তফাৎ আছে। স্ট্রিং এবং ক্যারেক্টার টাইপের অ্যারে, ক্যারেক্টার দিয়ে অ্যারে বানানো হলে দুটোর ভিতরে হালকা একটু তফাৎ আছে। কি তফাৎ? স্ট্রিং সবসময় একটা বেকায়দা জিনিস দিয়ে শেষ হয়, সেটা হচ্ছে এই জিনিস \0 এটা দিয়ে শেষ হয়। অর্থাৎ আমি যদি ক্যারেক্টার টাইপের অ্যারে নেই, আমি ধরে লিখলাম ক্যারেক্টার, আমার নাম, আমার নাম হচ্ছে 6 বর্ণের, আমি ধরে লিখলাম TOUFIC। এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে। এটা কিন্তু স্ট্রিং না। স্ট্রিং কোনটা? ক্যারেক্টার, ও সরি, স্ট্রিং হলে এখানে আবার লেখা যায় না। স্ট্রিং হলে লেখা হয় str নেম। এখানে আমাকে একটার জায়গা বেশি নিতে হবে। এই সবগুলাই লিখবো, ধরেন এগুলা সবগুলাই লিখেছি পি, মানে 6টা হয়ে গেছে। এখন আরেকটা অ্যাড হবে। এই তো এই জঘন্য জিনিসটা দিয়ে শেষ হয়। এই ক্যারেক্টারটাকে বলা হয় নাল ক্যারেক্টার। স্ট্রিং এ এটা মাস্ট থাকেই। এটাই হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে এবং স্ট্রিং এর ভিতরে তফাৎ। দেখেন এখানে লেখা আছে স্ট্রিং ইন সি প্রোগ্রামিং ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার। অনেকগুলো ক্যারেক্টার আসলে যুক্ত হয়ে এটা তৈরি হয়। টার্মিনেটেড উইথ আ নাল ক্যারেক্টার /0, অর্থাৎ শেষ হয় /0 দিয়ে। /0 এটাকে নাল ক্যারেক্টার বলা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো অবশ্য শর্ট প্রশ্ন। স্ট্রিং কি এগুলো শর্ট প্রশ্ন, মানে বড় প্রশ্ন না। এখন দেখেন ইউনিয়ন এবং স্ট্রাকচার জিনিসটা আসলে কি। ইউনিয়ন এবং স্ট্রাকচার এই দুইটা আমরা মনে হয় পড়েছিলাম ওই যে ডাটা টাইপের মধ্যে। এগুলি ছিল হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো জিনিসগুলি কি আমরা একটু জেনে নেই। স্ট্রাকচার কি এবং ইউনিয়ন কি। স্ট্রাকচার এই জিনিসটা হচ্ছে, এরা হচ্ছে ব্যাপক বড়লোকস আলট্রা প্রো ম্যাক্স। আর ইউনিয়ন এরা হচ্ছে ছোট লোক না, মানে হচ্ছে এরা হচ্ছে গরিব আর কি। এখন বড় লোক মানুষজন কি করে, বাসার মেম্বার ধরেন 4 জন, 4 জন না, আমি 3 জন বলি, বেশি না ঘাটাই, মানে 4 জন বললে আবার উদাহরণ একটু বেশি বড় হয়ে যায়। তো মনে করেন 3 জন, এখানে হচ্ছে 3 জন। একজন একজন হচ্ছে চিকন, তার জন্য এটা একটা চেয়ার। একজন আরেকটু মোটা, তার জন্য এটা একটা চেয়ার। আর একজন আরেকটু মোটা, মানে এটা হচ্ছে দীপ্ত ভাই, এটা হচ্ছে সাদিয়া ভাবি, আর এটা হচ্ছে ওনাদের বাচ্চা। বি লিখলাম। দীপ্ত ভাই যেহেতু ব্যাপক বড় লোক, দীপ্ত ভাই যেটা করবে, এই 3 জনের বসার জন্য 3টা আলাদা আলাদা চেয়ার কিনবে। আলাদা আলাদা চেয়ার কিনবে। আর
ওই দীপ্ত ভাই যখন গরিব মানুষ, তখন উনি কি করবে? 3টা চেয়ার কিনে টাকা নষ্ট করব, বরং একটাই চেয়ার কিনি নিজের মাপে, এই যে দীপ্ত ভাইয়ের মাপে, সবচেয়ে বড় জন যে তার মাপে আর কি, মানে সবচেয়ে বেশি জায়গা যার লাগে তার মাপে। আর সবচেয়ে বড়টা যদি থাকে, তাহলে বলেন তো এই বড় জায়গায় এই সাদিয়ার বসতে কি কোনো কষ্ট হবে? সাদিয়া তো এমনিতেই চিকন, তো অর্ধেক জায়গাও লাগবে না বসতে, এটাতে কিন্তু সাদিয়াও বসতে পারবে। এই বাচ্চার বসতে কি কোনো কষ্ট হবে? হবে না, কারণ এটা আরো চিকন, এটা তো ওইটুকু জায়গাও লাগবে না। তাহলে সবার বড়র মাপে যদি এটা কিনে ফেলা হয়, একটা চেয়ার যদি ইউজ করা হয় সব থেকে বড় যে তার মাপে, তাহলে দেখেন সবাই কিন্তু বসতে পারলো। তো গরিব মানুষরা কিন্তু একটু এভাবেই চলে, একটু চিন্তা ভাবনা করেই কিন্তু তাদের খরচ করতে হয়। আর বড় লোক যে, আরে 3 জন মানে কি, 3 দুগুণে 6টা চেয়ার কিনলো, আমার কোনো সমস্যা নেই, ব্যাপারটা এরকম। এখন বলেন যে আমি যদি বলি এদের বসার যেই চেয়ার, এই চেয়ারের টোটাল মাপ কত, তাহলে আপনি কি করবেন? 3টা চেয়ারকে যোগ দিবেন, তাই তো? এখন যদি বলি ইউনিয়নে বসার যেই চেয়ার, তাদের মাপ কত, তাহলে কি 3টা যোগ দিবেন? নাকি বলবেন যে সব থেকে বড় যে তার যতটুকু মাপ, ওই চেয়ারেরও ততটুকু মাপ? অবশ্যই সব থেকে বড় যে তার মাপেই তো চেয়ার কিনা হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন একই সাথে 3জন বসতে পারবে না, একই সাথে কিন্তু 3জন বসার সুযোগ আছে, কারণ 3জনের চেয়ারই তো আলাদা। ইউনিয়নে কি এটা সম্ভব? না, সম্ভব না। যদি দীপ্ত ভাই শুধু ভুল করে এখানে বসে যায়, তাহলে বাকি 2জনের কিন্তু দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নাই, বাকি 2জন কিন্তু বসতে পারবে না। অর্থাৎ একই সময়ে সর্বোচ্চ একজন এখানে বসতে পারে। আনমিউট করবেন না, আনমিউট করবেন না, মিউট করে রাখেন। এখন দেখেন, দীপ্ত ভাইয়ের ইচ্ছা হচ্ছে চেয়ারের রং হবে নীল, সাদিয়ার ইচ্ছা হচ্ছে চেয়ারের রং হবে পিঙ্ক, বাচ্চার ইচ্ছা হচ্ছে চেয়ারের রং হবে হলুদ। বাচ্চা চেয়ারকে হলুদ করলো, সাদিয়া এর চেয়ারকে পিঙ্ক করলো, দীপ্ত ভাই এর চেয়ারকে নীল করলো। কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। 3জন আলাদা আলাদা ভাবে নিজেদের ইচ্ছা মতো মডিফাই করে নিয়েছে। একজন যে চেয়ার মডিফাই করেছে, এটা পাশের চেয়ারে কোনো ইফেক্টই ফেলেনি, পাশের চেয়ারে কোনো প্রবলেমই নাই। এই যে নীল করেছে, এর কি কোনো প্রবলেম হয়েছে? হয়নি। কিন্তু এইখানে দীপ্ত ভাই যদি নীল করে, তাহলে সাদিয়ার মন খারাপ। সাদিয়া যদি পিঙ্ক করে, বাচ্চার মন খারাপ। বাচ্চা যদি হলুদ করে, সাদিয়ার মন খারাপ, দীপ্তর মন খারাপ। দেখেন কতগুলো বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখে ফেলেছি। এখন আসেন আমরা একটু ফর্মালি পার্থক্যের সাথে মিলাই। স্ট্রাকচার, প্রথমেই যে পার্থক্য, এদেরকে আমরা অ্যাসাইন করি কিভাবে, মানে ইউজ করি কিভাবে। ইউজার ক্যান ডিপ্লয় দি কিওয়ার্ড স্ট্রাক্ট, কিওয়ার্ড স্ট্রাক্টের মাধ্যমে এটা ইউজ করা হয়, কিওয়ার্ড ইউনিয়নের মাধ্যমে এটা ইউজ করা হয়। অ্যালোকেটস মেমোরি ফর অল ইটস মেম্বার, যতজন সদস্য থাকে সবার জন্য আলাদা আলাদা ভাবে মেমোরি অ্যাসাইন করা হয়। কিন্তু ইউনিয়নে অ্যালোকেটস মেমোরি অনলি ফর দি লার্জেস্ট মেম্বার, যে সব থেকে বড় সদস্য থাকে তার জন্য শুধুমাত্র মেমোরি অ্যাসাইন করা হয়। চেয়ারের মতো এখানে 3জনের জন্য 3টা আলাদা আলাদা চেয়ার ছিল, সবার জন্য চেয়ার অ্যাসাইন করা হয়েছিল। এখানে যে শুধুমাত্র সব থেকে বড়, যার সব থেকে বেশি জায়গা লাগে, তার জন্য মেমোরি অ্যাসাইন করা হয়েছিল। তাহলে টোটাল সাইজ যদি বলা হয়, আমি কি বলেছিলাম এখানে প্রত্যেকটা চেয়ারের যোগফল হবে, তাহলে দ্য সাম অফ সাইজেস অফ অল মেম্বার্স। আর এখানে কি হবে? যে সব থেকে বড় শুধু তার সাইজটা নিলেই তো হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, ক্যান স্টোর ভ্যালুস ফর অল মেম্বার সিমালটানিয়াসলি, একই সাথে সবাই বসতে পারে। সিমালটানিয়াসলি মানে একই সাথে, একই সাথে সবাই বসতে পারে। ক্যান স্টোর ভ্যালু ফর অনলি ওয়ান মেম্বার এট এ টাইম, ওই যে দীপ্ত ভাই যদি বসে যায়, তাহলে বাকি 2জনের দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নাই, সর্বোচ্চ একজন শুধু বসতে পারবে। অল মেম্বার ক্যান বি অ্যাক্সেসড এট এনি টাইম, যে কোনো সদস্যের, সবার তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, যে কোনো সদস্য যখন তখন চেয়ারে বসতে পারে। কিন্তু না, অনলি দি লাস্ট স্টোরড মেম্বার ক্যান বি অ্যাক্সেসড, যে কোনো একজন চেয়ারে, এখানে তো বসতেই পারে একজন, তো যে চেয়ারে বসে থাকে তাকে অ্যাক্সেস করা যায়, সে চেয়ারম্যান আর কি। আর এখানে 3জনই একসাথে বসতে পারে, এখানে 3জনই চেয়ারম্যান। মডিফাইং এ মেম্বার ডাজন্ট এফেক্ট আদার মেম্বারস, ওই যে একজন যদি তার নিজের চেয়ারে নীল রং করে, পাশের জনের চেয়ারে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মডিফাইং ওয়ান মেম্বার মে ওভাররাইড আদার মেম্বার, অন্যান্য মেম্বারদেরও সেটা ওভাররাইড হয়ে যায়, মানে চেঞ্জ চেঞ্জ অটোমেটিক হয়ে যায়। একজন যদি পিঙ্ক করে, 3জনের জন্যই পিঙ্ক কালার হয়ে গেছে, একজন নীল করলে 3জনের জন্যই নীল কালার হয়ে গেছে, ওভাররাইড হয়ে গেছে সবার চাহিদা। ইউজ কেস,
when you want to group different data type and access all them at once, অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা এখানে বলা হয়েছে। এখন দেখেন আমি একটু এক্সাম্পলে আসি। আচ্ছা, এক্সাম্পলে আমি এটা বাদ দিয়ে দিলাম, নেম বি সেটা বাদ দিয়ে দিলাম। এখন বলেন তো এই স্ট্রাকচারে টোটাল সাইজ কত? টোটাল সাইজ। আর এইখানে টোটাল সাইজ কত? টোটাল সাইজ। ইউনিয়ন অনুযায়ী এটা টোটাল সাইজ কত, আর স্ট্রাকচার অনুযায়ী এটা টোটাল সাইজ কত? আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন। স্ট্রাকচারে এটা টোটাল সাইজ কত হবে? স্ট্রাকচারে টোটাল সাইজ কত? পারছেন না মনে হয়, পারছেন কি? সাইজ নাই কেন? সাইজ নাই, সাইজ তো আছে। টোটাল সাইজ মানে কি? ওই যে বলেছিলাম যতগুলা চেয়ার থাকবে ততগুলাকেই যোগ দিতে হবে। স্ট্রাকচারে তো এরকমই বলেছিলাম, যতগুলা চেয়ার সবাইকেই যোগ দিতে হবে। তাহলে ক্যারেক্টার এর সাইজ কত হয়? এর সাইজ হয় হচ্ছে 8 বিট বা 1 বাইট। ইন্টিজার এর সাইজ কত হয়? 32 বিট বা 4 বাইট। ফ্লোট এর সাইজ কত হয়? 32 বিট বা 4 বাইট। টোটাল কত? 4 4 8 আর 1 9, 9 বাইট। এই তো টোটাল সাইজ বের হলো। না, স্ট্রাকচার 3 না, 3 না। এই যে দেখেন আমি হিসাব মিলিয়ে দিয়েছি কিভাবে এটা বের করতে হয়। এখন ইউনিয়নে কত হবে তাহলে? তবে ভয় নাই, টোটাল সাইজ বের করতে দিবে না। এগুলি জাস্ট জানার জন্য এবং আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন তার জন্য বলা। ইউনিয়নে 9 বাইট না, ইউনিয়নে তো 9 বাইট না। ইউনিয়নে কি হয়? সবচেয়ে বড় যার মান সেটা নিতে হয়। ইন্টিজার এখানে 32 অর্থাৎ 4 বাইট। ফ্লোট এখানে 32 অর্থাৎ 4 বাইট। ক্যারেক্টার এখানে 8 বিট অর্থাৎ 1 বাইট। তাহলে সব থেকে বড় কে? ইন্টিজার। অথবা কেউ কেউ বলবে হ্যাঁ সব থেকে বড় ফ্লোট। হ্যাঁ, তারাও ঠিক বলছে। তো সব থেকে বড় যেহেতু 4 বাইট, তাহলে টোটাল সাইজ 4 বাইট। শেষ। তবে এগুলি পরীক্ষায় কখনো আসবে না, আবারও বলছি। যদি পরীক্ষায় আসার মতো হতো শীটে বাই ডিফল্ট লিখেই দেওয়া থাকতো। যেহেতু লিখে দেওয়া নাই, তার মানে এটা পরীক্ষায় আসার তেমন কোনো আসলে সম্ভাবনা নাই। এগুলি জাস্ট বলা যেন আপনারা বুঝতে পারেন ব্যাপারটা, এই জন্য। এখন দেখেন এখানে কিছু শর্টকাট প্রশ্ন দেওয়া আছে, এগুলি সচরাচর 1 মার্কের ক্ষেত্রে এসে থাকে। হোয়াট ইজ টোকেন এন্ড সি? ওই যে আমরা কিন্তু শুরু থেকেই বারবার বলে আসছি সি কে অনেক ছোট ছোট ইন্ডিভিজুয়াল পার্টে আমরা ভাগ করে নেই, ইন্ডিভিজুয়াল ইউনিটে ভাগ করে নেই। ওই যে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ইউনিট, ওগুলিকে বলা হয় আসলে মূলত টোকেন। যে কোনো জিনিসেরই ছোটখাটো অংশকে দেখেন বলা হয় হচ্ছে টোকেন। প্রিন্টএফ কি? প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। আপনারা অনেকেই জানেন প্রিন্টএফ হচ্ছে কোনো একটা জিনিসকে ডিসপ্লেতে দেখানোর জন্য, ডিসপ্লেতে শো করানোর জন্য ব্যবহার করা হয়। স্ক্যানএফ কি? স্ক্যানএফ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে ব্যবহার করা হয়। এটা একটা লাইব্রেরি ফাংশন। যেহেতু আপনারা সবাই মোটামুটি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ক্লাস শেষ করে, হ্যাঁ একটা কেন, ক্লাস শেষ করে যত খুশি তত প্রশ্ন করা যাবে। চাইলে ছোটখাটো প্রশ্ন হলে আপনি এখন কমেন্ট সেকশনে লিখে ফেলতে পারেন, সমস্যা নাই। স্ক্যানএফও একটা লাইব্রেরি ফাংশন। যেহেতু আপনারা সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ধারণা প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলি সম্পর্কে আপনাদের বেসিক ধারণা আছে। কাজেই এগুলি নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না। গ্লোবাল ভেরিয়েবল এগুলি সম্পর্কে আপনাদের বেসিক ধারণা আছে। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে মেইন ফাংশনের উপরে লেখা হয় এবং ফাংশনের ভিতরে যে কোনো জায়গায় তাকে সহজেই অ্যাক্সেস করা যায়। যে কোনো ফাংশনে তাকে খুব সহজে আর কি অ্যাক্সেস করা যায়। ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল ইন সি। আচ্ছা, এখন কনস্ট্যান্ট কি আর ভেরিয়েবল জিনিসটা আসলে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরি করে, যার মান সবসময় পরিবর্তন হয়। ভেরিয়েবল মানে যা ভেরি করে, যার মান পরিবর্তন হয়। কনস্ট্যান্ট মানে যার মান পরিবর্তন হয় না। ধরেন এক্স, ওয়াই, জেড এগুলির মান কি আপনি জানেন? কেউ হয়তো বলবে এক্স এর মান 10, ঠিক আছে, আমি বললাম না এক্স এর মান 20, আরেকজন বলবে এক্স এর মান 30। কারোটা কি ভুল হবে? ভুল হবে না। সেটা ভেরিয়েবল, এর মান যখন খুশি যখন যেটা ইচ্ছা। ধরি সংখ্যাটি এক্স, যার যা খুশি সে সেটা ধরে নিচ্ছে। এটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট কি? যার মান কখনো পরিবর্তন হয় না। কিসের মান কখনো পরিবর্তন হয় না? পাইয়ের মান। এটা সারা জীবনই 3.1416। এটা কিন্তু এক্স এর মতো যখন তখন নিজের মান পরিবর্তন করে না। এর স্বভাব চরিত্র কিছুটা ভালো। এই জন্য এটাকে বলা হবে কনস্ট্যান্ট, ধ্রুবক, কখনো চেঞ্জ হয় না। ভেরিয়েবল, চলক,
মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এখন দেখেন অ্যারে কি এবং স্ট্রিং কি, এটা পড়াবো না, কারণ অ্যারে সম্পর্কেও আপনাদের ধারণা আছে, স্ট্রিং সম্পর্কেও আপনাদের ধারণা আছে। মানে অ্যারে সম্পর্কে আমি আলোচনা করেছি, স্ট্রিং সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আপনি চাইলে স্ক্রিনে থাকতে থাকতে একবার রিডিং দিয়ে ফেলতে পারেন। ওই যে দেখেন ওইসব কথাই বলা আছে, যে স্ট্রিং ইন্ডেড উইথ নাল স্ল্যাশ জিরো ক্যারেক্টার বাই ডিফল্ট, অ্যারে ইজ নট ইন্ডেড উইথ নাল ক্যারেক্টার বাই ডিফল্ট, যেটা আমরা কিন্তু দেখেছি। অ্যারে সাইজ মাস্ট বি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট মানে হচ্ছে স্ট্যাটিক বোঝাচ্ছে, কনস্ট্যান্ট মানে যে পরিবর্তন হয় না, স্ট্যাটিক বোঝাচ্ছে, যেটা কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখেছি। স্ট্রিং সাইজ ক্যান বি মডিফাইড ইউজিং চার পয়েন্টার। অ্যারে ক্যান হোল্ড এনি অফ দি ডাটা টাইপ, অ্যারে কিন্তু হোমোজেনিয়াস ডাটা টাইপ, অর্থাৎ এক জাতীয় যে কোনো ডাটাকে ধারণ করতে পারে। স্ট্রিং ক্যান হোল্ড, স্ট্রিং কি, স্ট্রিং কে আমি কিন্তু বলেছিলাম শুধু ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ, মানে অনেকগুলো ক্যারেক্টার পাশাপাশি বসলে স্ট্রিং তৈরি হয়, এই কথা কিন্তু বলেছিলাম। তাহলে এ শুধু ক্যারেক্টারকে নেয়, অন্য কোনো কিছুকে নেয় না। এই তো দেখেন ডিফারেন্স হয়ে গেল, পরেই দিলাম আর কি। এখন দেখেন উদাহরণ সহ বিভিন্ন প্রকার ফাংশন লিখো। ফাংশনের ভিতরে আছে হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন জিনিসটা কি আর ইউজার ডিফাইন্ড ফাংশন জিনিসটা কি? নিচে যেগুলো দেখতে পাচ্ছেন না, রিকার্সিভ ফাংশন, ইনলাইন ফাংশন, এক্সটার্নাল ফাংশন, এগুলা না। ফাংশন শুধু দুই প্রকার, ফাংশন শুধু দুই প্রকার, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। ফাংশন শুধু দুই প্রকার, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। এই যে এবার ভাইভাতে অনেকে প্রশ্ন করেছে ফাংশন কত প্রকার, তো ফাংশন শুধুমাত্র দুই প্রকার, লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন কি? ওই যে লাইব্রেরি ফাংশন সেটাই, যেটা ওই যে বেল ল্যাবরেটরিতে যখন সি প্রোগ্রাম আবিষ্কার হয়েছিল, ওই আবিষ্কারকরা যেগুলো দিয়েই দিয়েছে, প্রিডিফাইন্ড। এই যে দেখেন কথাটা লেখাই আছে প্রিডিফাইন্ড, এই ফাংশনগুলো তৈরি করেই দিয়েছে, যেগুলো আমাদের আলাদাভাবে তৈরি করা লাগে না। যেরকম প্রিন্টএফ, এটা কিন্তু সি তে বাই ডিফল্ট দেওয়াই থাকে, স্ক্যানএফ বাই ডিফল্ট দেওয়াই থাকে, স্টারলেন মানে স্ট্রিং এর লেন্থ এটা দিয়ে ক্যালকুলেট করা হয়, দেওয়াই থাকে লাইব্রেরি ফাংশন। এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু কিছু ফাংশন থাকে যেগুলি হচ্ছে ইউজার নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করে নেয়, এগুলি বাই ডিফল্ট দেওয়া থাকে না। ধরেন আমি একটা প্রোগ্রাম লিখছি যে প্রোগ্রামে প্রচুর জায়গায় যোগের কাজ করতে বলা হয়েছে, প্রচুর জায়গায় যোগের কাজ করতে হবে, তো বারবার ওই এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এভাবে যোগ না করে এ প্লাস বি সমান সি, মানে সরি এদিকে লিখতে হয়, এইভাবে বারবার না লিখে আমি চাচ্ছি এমন একটা ফাংশন ক্রিয়েট করব, শুধু দুইটা সংখ্যা লিখবো, ধরেন 10,5 দিব, যোগ হয়ে বের হয়ে যাবে, বারবার যেন আমার কোড লেখা না লাগে। তো তার জন্য আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, ধরেন আমি একটা ফাংশন ক্রিয়েট করছি আইএনটি যোগ ইন্টিজার এ ইন্টিজার বি, তো রিটার্ন এ প্লাস বি, এটা হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন। এখন আমি যে কোনো প্রোগ্রামিং এর ভিতরে যেখানে যেখানে ইউজ করব যে ভি, যে কোনো একটা ভেরিয়েবল আর কি, এই ফাংশনটা কল করলাম জেওজি, এই যে জেওজি এই ফাংশনটা কল করলাম। এবার ফাংশনের ভিতরে শুধু দুইটা মান দিব, 10, 5, শেষ, যোগ হয়ে গেছে। আরেক জায়গায় হয়তো যোগের কাজ করতে হবে, এক্স সমান জেওজি 20, 10, শেষ, যোগ হয়ে গেছে। এই যে যোগের যে ফাংশনটা, এটা কিন্তু সি প্রোগ্রামের ওই বেল ল্যাবরেটরিতে বানিয়ে আমাকে দেয়নি। এটা আমি যখন দেখলাম যে আচ্ছা আমার প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যোগের কাজ করতে হবে, তো যোগের ওই প্রোগ্রামটা আমি বারবার লিখবো না, শুরুতে একবার ফাংশন লিখবো, ভিতরে শুধু কল করব, ফাংশনটা কল করব। এই যে নিজের ইচ্ছে মতো বানিয়ে নিলাম, এটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন তাহলে এই নিচে এগুলা কি কি হুদাই লিখেছে? না, হুদাই লেখেনি। আমরা একটু আসেন দেখি জিনিসগুলো আসলে কি। রিকার্সিভ ফাংশন এমন একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করে, যে নিজের ভিতরেই নিজেকে কল করে ফেলে, এমন একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করে। ব্যাপারটা একটু কেমন দেখি, আসেন। মনে করেন ফ্যাক্টোরিয়াল আমি মান বের করতে চাচ্ছি, ফ্যাক্টোরিয়াল 5-এর ফ্যাক্টোরিয়াল আর কি বের করবো। তাহলে এটার জন্য আমি যেটা করতে পারি, একটা ফাংশন লিখলাম, ফ্যাক্টোরিয়ালের মান যদি 1 হয়, যদি n এর মান আসলে 1 হয়, তাহলে তো মান 1ই আসে, মান তো চেঞ্জ হয় না, মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1ই, তাহলে রিটার্ন করবে 1। আর যদি তা না হয় তাহলে কি করবে, তাহলে যে মানটা হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যাটা এবং হচ্ছে তার এক ধাপ
মাইনাস যেটা হবে সেটা। ব্যাপারটা কি দেখেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। অনেকে ভাবছে কি ওই যে তেলাপোকার পায়ের নিচে কালি লাগিয়ে ছেড়ে দিয়েছি কিনা। দেখেন আসলে ঘটনাটা কি। 5 এর ফ্যাক্টরিয়াল কি হয়? 5 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 4 এর ফ্যাক্টরিয়াল কি হয়? 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 3 এর ফ্যাক্টরিয়াল কি হয়? 3 গুণন 2 গুণন 1। 2 এর ফ্যাক্টরিয়াল কি হয়? 2 গুণন 1। 1 এর ফ্যাক্টরিয়াল কি হয়? 1। সেই কথাটাই বলেছি যে ফ্যাক্টরিয়াল যদি 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই, তাহলে ইফ n সমান 1, ইফ n সমান 1 তাহলে 1 হয়ে যায়, অ্যান্সার হয়ে যায় হচ্ছে 1। যদি তা না হয় তাহলে কি হয়? ওই সংখ্যাটা এবং তার ছোট সংখ্যার ফ্যাক্টরিয়াল হয়ে যায়। দেখেন 5 এর ফ্যাক্টরিয়াল কত? ওই সংখ্যাটা অর্থাৎ 5 এবং 4 এর ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু 4 এর ফ্যাক্টরিয়াল। এই যে 4 এর ফ্যাক্টরিয়াল কোনটা? 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তার মানে এখানে কি হচ্ছে? 5 এর ফ্যাক্টরিয়াল কত? 5 মাইনাস 4 এর ফ্যাক্টরিয়াল, সেটাই বলেছি। সরি, গুণন গুণন 5 গুণন, এর মাঝখানে তো গুণ চিহ্ন দেওয়াই আছে। 5 গুণন 4 এর ফ্যাক্টরিয়াল, তো এই যে n অর্থাৎ ওই সংখ্যাটা গুণন ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, মানে হচ্ছে n এর চেয়ে এক ধাপ কম সংখ্যার ফ্যাক্টরিয়াল। 4 এর ফ্যাক্টরিয়াল কত? 4 এর ফ্যাক্টরিয়াল ওই 4 ওই সংখ্যাটা এবং 3 এর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4 এর চেয়ে মানে 4 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। 3 এর ফ্যাক্টরিয়াল কত? ওই সংখ্যাটা 3 মাইনাস 1 2 এর ফ্যাক্টরিয়াল। 2 এর ফ্যাক্টরিয়াল কত? ওই সংখ্যাটা 2 মাইনাস 1 1 এর ফ্যাক্টরিয়াল। এখন একটু বিষয় খেয়াল করে দেখেন, ফ্যাক্টরিয়াল নিয়ে আমাদের অত আসলে আপাতত না জানলেও চলছে, হুদাই ফ্যাক্টরিয়াল নিয়ে তখন খেয়ালাম। এখন দেখেন এই যে এটা একটা ফাংশন না, এ নিজেকেই নিজের ভিতরে দেখেন কল করেছে, আবার এই যে এখানে কল করেছে। এই যে ফাংশন ফ্যাক্টরিয়ালের যে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করেছিলাম, এ নিজেই যখন নিজেকে কল করেছে, ওর ভিতরেই এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে, ওর ভিতরেই দেখেন নিজেকে কল করেছে। এই যে নিজেই নিজেকে কল করেছে, তার মানে এই ধরনের ফাংশনকে আমরা বলবো হচ্ছে রিকার্সিভ ফাংশন। এই ধরনের ফাংশনকে, যে ধরনের ফাংশন নিজেরা নিজেদেরকে কল করতে পারে, এই ধরনের ফাংশনকে আমরা বলবো হচ্ছে রিকার্সিভ ফাংশন। এইটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলে ফেলেন। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? রিকার্সিভ ফাংশন বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? সাব্বির নূর ভাইকেও পরিচিত মনে হচ্ছে, উনি মনে হচ্ছে পুরাতন স্টুডেন্ট। লাবণী মুস্তারিও মনে হচ্ছে পুরাতন স্টুডেন্ট। সাব্বির ভাইকে নিয়ে তো মনে হয় উদাহরণ দিয়েছিলাম অপারেটিং সিস্টেমে। আচ্ছা, আশা করছি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অলরেডি মনে হয় কমেন্ট পেতাম। ইনলাইন ফাংশন আর এক্সটার্নাল ফাংশন পড়াবো না। কেন পড়াবো না এটার উত্তরও দিব না, আপনাদের ইচ্ছা হলে পড়ে নিয়েন। এই ধরনের কথা বললেন আবার ছেলে পেলে ভাবে যে কি টিচার উত্তর দিবে না। আচ্ছা না, পরেই দেই। এক্সটার্নাল ফাংশন নামের মধ্যে উত্তর আছে, তবে এটা এই দুইটা টপিক আমি আসলে এর আগে কোনো ব্যাচেই পড়াইনি। না পড়ানোর কারণ আছে, কারণ হচ্ছে এগুলো আসলে কোনো ফাংশনই না, এটাই বাস্তব সত্যি কথা। ও, রিকার্সিভ ফাংশনকে আমি প্রথমে ফাংশন কেন বলিনি? প্রথমে যে বললাম যে ফাংশন দুই প্রকারই, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। তো রিকার্সিভ ফাংশন কি আমরা বানিয়েছি নাকি এটা বেল ল্যাবরেটরি থেকে বাই ডিফল্ট দেওয়াই ছিল? আমরা বানিয়েছি। রিকার্সিভ ফাংশন কিন্তু আমরা বানিয়েছি। তো যেহেতু আমরা বানিয়েছি, এটা তো ইউজার ডিফাইন্ড, এটা কিন্তু আলাদাভাবে বলার কিছু নাই। ফাংশন দুই প্রকারই, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন দেখেন ইনলাইন ফাংশন কি। আচ্ছা, ইনলাইন ফাংশন হচ্ছে এক ধরনের ফাংশন দ্যাট আর এক্সপান্ডেড ইন এ প্লেস অফ দি ফাংশন কল এট কম্পাইল টাইম। কম্পাইল টাইমে এই ফাংশনটা কল করা হয়। আর এক্সটার্নাল ফাংশন কি? এক্সটার্নাল ফাংশন হচ্ছে অন্য এক জায়গায় ফাংশন থাকে, দাঁড়ান এখানে দেখি কিভাবে লেখা আছে। এই যে ডিফাইন্ড ইন ওয়ান সোর্স ফাইল, এক জায়গায় ডিফাইন করা হয়েছে কিন্তু কল করা হবে মনে হয় আরেক জায়গায়, দাঁড়ান। এই যে ক্যান বি ইউজড ইন আদার সোর্স ফাইল, লেখা হয়েছে এক জায়গায়, ইউজ করা হয়েছে আরেক জায়গায়, এর জন্য এটার নাম হচ্ছে এক্সটার্নাল। অন্য আর কোনো উদাহরণ মানে রিকার্সিভ ফাংশনের আপনার কোনো উদাহরণ লাগবে না, আপনি শুধু সংজ্ঞা পড়বেন যে এটা হচ্ছে নিজেই নিজেকে কল করতে পারে, সেটাই রিকার্সিভ ফাংশন, কাহিনী শেষ। শুধু সংজ্ঞা পড়বেন, রিকার্সিভ ফাংশন শুধু সংজ্ঞা পড়বেন, যে এই ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে সেটাই রিকার্সিভ ফাংশন, কাহিনী শেষ, আপনার অন্য কিছু জানতে হবে না। এখন দেখেন, আমি কি এখানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, সহজ কথা যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, এই মান সংরক্ষণ করতে
ডাটা টাইপ ইন্টিজার ব্যবহার করতে পারি কিনা, না পারলে কেন? এর একটা সূত্র আছে হচ্ছে 2 টু দি পাওয়ার ডাটা টাইপ, 2 টু দি পাওয়ার ডাটা টাইপ মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে যে কোনো সংখ্যা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। তাহলে এখানে ইন্টেজার ব্যবহার করতে পারি কিনা এটা জিজ্ঞেস করেছে। তো ইন্টেজারের বিট কত? 32 বিট। তার মানে আমরা ক্যালকুলেশন করবো এভাবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। কারো কাছে ক্যালকুলেটর থাকলে হিসাব করে বলেন তো এটা কত হয়? কারো কাছে ক্যালকুলেটর থাকলে হিসাব করে বলেন কত হয়? আমি ধরে নিলাম কথার কথা, যদিও হবে না, ধরে নিলাম এটার অ্যান্সার এসেছে 10। ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এটার অ্যান্সার এসেছে 10 বা 15 বা 20 বা 30, যে কোনো কিছু একটা এসেছে। আপনি তাহলে বলবেন যে সংখ্যাটার রেঞ্জ হবে +10 থেকে -10 পর্যন্ত। এর মধ্যে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারবো, তাছাড়া পারবো না। ধরেন এইটার মান আসলো 12। আপনি বলবেন, ধরেন প্রশ্ন এরকম যে আমি কি 6 এই মান সংরক্ষণ করতে, বা 7 বা 8, আমি কি 8 এই মান সংরক্ষণ করতে ডাটা টাইপ ইন্টিজার ব্যবহার করতে পারি, না পারলে কেন? তাহলে আপনি প্রথমে হিসাব করবেন ইন্টিজারের এই ক্যালকুলেশনের মাধ্যমে। যদি দেখেন কথার কথা এসেছে 12, আমি মানে তর্কের খাতিরে মানে হিসাবের সুবিধার খাতিরে ধরে নিচ্ছি এসেছে 12। একটা না একটা সংখ্যা তো আসবে, 12 না আসলে 12,000 12 লাখ কিছু একটা তো আসবে, ধরে নিচ্ছি 12। তাহলে আপনি বলবেন এর রেঞ্জ হচ্ছে +12 থেকে -12 পর্যন্ত। এখন দেখেন তো 8 এটা কি +12 থেকে -12 মধ্যে পড়ে? কমেন্ট সেকশনে লেখেন তো দেখি 8 +12 থেকে -12 মধ্যে পড়ে কিনা। 8 +12 থেকে -12 মধ্যে পড়ে। হ্যাঁ পড়ে, পড়ে। তার মানে সংরক্ষণ করা যাবে, তার মানে সংরক্ষণ করা যাবে। এই যে এই ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনে এই সংখ্যাটা আসে, শেষে মনে হয় 8 আসে। আপনি বলবেন প্লাস ওই সংখ্যা থেকে মাইনাস ওই সংখ্যা পর্যন্ত সেভ করা যাবে। তাহলে এই জিনিসটা দেখেন ওই সংখ্যার মধ্যে পড়ে, সেভ করা যাবে। শেষ। এইটার কি বুঝতে কারো সমস্যা হয়েছে? এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? ওই সূত্রে বসাবেন 2 টু দি পাওয়ার 32, 32 মানে ইন্টিজার জন্য 32, এটা হচ্ছে মানে যতগুলা বিট সেই অনুযায়ী ইউজ করবেন, -1 ডিভাইডেড বাই 2, যেটা আসবে, যেটাই আসুক, ডিজিট লিখলাম আমি। বলবেন প্লাস ওই সংখ্যা থেকে মাইনাস ওই সংখ্যা পর্যন্ত রেঞ্জ, ওই সংখ্যার মধ্যে যদি ওইটা দেওয়া থাকে তাহলে হবে, না থাকলে নাই। আচ্ছা এখন দেখেন দীপ্ত ভাই, আপনি হচ্ছে যেহেতু আরেকবার বললে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি তাহলে একটু রেকর্ডিংটা দেখে নিন। রেকর্ডিং এ একবার না, আপনি যত খুশিবার রিপ্লে করতে পারবেন আর কি। এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যাপক সুযোগ যে আমরা হচ্ছে লাইভ ক্লাসও করতে পারবো, আবার হচ্ছে রেকর্ডিংও দেখতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যাপক সুযোগ। এবং অনেক সময় হয় কি যে রেকর্ডিং কাছে থাকলে ধরুন ওই জায়গাটা মনে হয় ভুলে যাচ্ছি দেখি তো কি বলেছিল, এই একটা সুযোগ কিন্তু আসলে পাওয়া যায়, যেটা অফলাইন ক্লাসের একটা ডিসঅ্যাডভান্টেজ। অফলাইন ক্লাসে এই সুযোগটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো এখন দেখেন ম্যাললক ক্যাললক এই জিনিসগুলি আসলে কি? শুধু ম্যাললক ক্যাললকই না, আরো আছে রিয়েল লক, দাঁড়ান, রিয়েল লক, এবং আরো আছে হচ্ছে ফ্রি। ম্যাললক, ক্যাললক, রিয়েল লক, ফ্রি, যেটাই বলি না কেন, এটা সবাই হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশনের জন্য ব্যবহার করা হয়। ডায়নামিক মেমোরি অ্যালোকেশনের জন্য ব্যবহার করা হয়। তো রিয়েল লক আর ফ্রি নিয়ে যেহেতু এখানে কোনো আলাপ আলোচনা নাই, আমি এই আলাপ আলোচনায় যেতে চাচ্ছি না। আজকে সাব্বির নূর ভাই আজকে হচ্ছে 16 নম্বর প্রশ্ন পর্যন্ত পারবো। এখন 12 নম্বর প্রশ্নে আছি, মোটামুটি শেষের দিকে। আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি বুঝতে পারছি দীর্ঘ সময় হয়ে যাচ্ছে। যদিও আপনারা মানে জানেন যে আমার ক্লাস নিতে একটু সময় কিন্তু বেশি লাগে। আজকে যদি একটু দ্রুত কথা বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে খুব দ্রুত আগানোর চেষ্টা করছি। কারণ এটাই যে দীর্ঘ সময় থাকলে শেষের দিকে এসে অনেকে হচ্ছে ইয়ে হারিয়ে ফেলে, মানে হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে।
তো যার কারণে আমি একটু দ্রুত টানার চেষ্টা করছি, কিন্তু যতই টানি মানে হয় কি যে আপনারা যখন টিচার হবেন তখন বুঝবেন যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। মানে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছি এবং স্টুডেন্ট সেটা বুঝেছে, এটা হচ্ছে আমার একটা তৃপ্তির জায়গা। না আমি আলোচনা করে গেলাম, স্টুডেন্ট বুঝলো না, খাবার মতো তাকিয়ে আছে সবগুলা, তো তখন আসলে মনকে সান্ত্বনা দেওয়া যায় না, মানে কষ্টটা বৃথা মনে হয়। তা এখন দেখেন ম্যালক আর ক্যালক কিভাবে ডিফাইন করে এটা আগে আমরা একটু দেখি, তারপর আমরা বিচার বিশ্লেষণ করব যে আসলে পার্থক্য কোথায়। আগে লিখতে কিভাবে হয় এটাই যদি না জানি, ডিফাইন করে কিভাবে এটাই যদি না জানি, তাহলে ধরেন এক্সপ্লেন করবো কিভাবে। সাইড সুইট ধার ধুর দিয়ে লিখলে ভালো হতো, জায়গায় পেলাম না। আচ্ছা এখানে এই এই অবস্থাতে লিখি। ম্যালক যেটা, এটাকে ডিফাইন করে হচ্ছে এভাবে, সমান দিয়ে না, কিন্তু সমান দিয়ে না, এটা ম্যালক বুঝাতে আমি আচ্ছা তীর দেই, তীর চিহ্ন দেই তাহলে ভালো হবে। ভয়েড স্টার ম্যালক সাইজ অফ, এই ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে ব্লক। আর ক্যালক কোনটা? ক্যালক। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা শুধু এনটিআরসি তেই না, এটা হচ্ছে বিভিন্ন জায়গার ভাইভা টাইভা অনেক জায়গাতে কিন্তু প্রশ্নটা করে থাকে, সফটওয়্যার কোম্পানি টম্পানি, ব্যাংকে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। ক্যালক, এখানে আবার দুইটা অংশ থাকে, একটা থাকে হচ্ছে ব্লক আর একটা থাকে হচ্ছে ব্লক সাইজ। এখন আসেন জিনিসটা কি আমরা একটু দেখি। মিউট রাখেন, মিউট রাখেন। ম্যালক এর ফুল মিনিং হচ্ছে মেমোরি অ্যালোকেশন, এটা একটা পার্থক্য। ক্যালক এর ফুল মিনিং হচ্ছে কন্টিজিউয়াস অ্যালোকেশন। ফুল মিনিং এটা একটা পার্থক্য আসলে আমরা কিন্তু বলতেই পারি। এখন দেখেন ম্যালক এই ফাংশনটা ক্রিয়েটস আ সিঙ্গেল ব্লক অফ মেমোরি অফ এ স্পেসিফিক সাইজ। দেখেন সিঙ্গেল ব্লক, ধরেন এই একটাই ব্লক, ব্লকের সাইজ হচ্ছে মনে করেন 2, ব্লক মানে রুম চিন্তা করেন, ব্লক মানে মনে করেন রুম, ব্লক সমান রুম, ব্লক মানে হচ্ছে আপনার রুম। আর ক্যালক কি করে? মাল্টিপল ব্লক অফ মেমোরি টু এ সিঙ্গেল ভ্যারিয়েবল। দেখেন এইখানে কিন্তু রুম একটাই, সেই রুমের পরিমাণ হতে পারে মানে 2%, মানে শতাংশ দিয়ে বোঝাই বা টাকায় হলে কাঠা, 2 কাঠা। রুম একটাই হতে পারে 10 কাঠা, রুম একটাই হতে পারে 50 কাঠা, কিন্তু রুম কিন্তু একটাই। আর এইখানে ক্যালকে কি হচ্ছে, রুম দুইটা, দুইটা রুমের প্রত্যেকটাই 5% করে, রুম চারটা, চারটা রুমের প্রত্যেকটাই 2% করে, রুম আটটা, আটটা রুমের প্রত্যেকটাই 1% করে। দেখেন এখানে কিন্তু আমরা রুমও মাল্টিপল ইউজ করতে পারছি, ম্যালকে আমরা কিন্তু রুম মাল্টিপল ইউজ করতে পারিনি। সিঙ্গেল ব্লক অফ মেমোরি, সিঙ্গেল ব্লক অফ মেমোরি। আর ক্যালকে মাল্টিপল ব্লক অফ মেমোরি, আমরা কিন্তু মাল্টিপল ইউজের সুযোগ পাচ্ছি। এখন দেখি পরে কি দেওয়া আছে। malloc takes only one parameter। এই যে দেখেন সাইজ অফ অর্থাৎ রুমের সাইজ একটাই প্যারামিটার নিয়েছে। ক্যালক কি করেছে? ক্যালক টেক্স 2 প্যারামিটার, একটা হচ্ছে ব্লক আর একটা ব্লক সাইজ, দেখেন দুইটা প্যারামিটারকে নিয়েছে। malloc ইজ ফাস্টার। এই লেখার স্টাইল দেখে তো বুঝেই গেছেন যে এ যেহেতু সবসময় একটা মান নিচ্ছে, এর রুম যেহেতু শুধুমাত্র একটা, কাজে এ হচ্ছে সিঙ্গেল, পিওর সিঙ্গেল আমার মতো। আর এ যেহেতু দুইটা অংশকে নিয়েছে, এ হচ্ছে ডবল, ম্যারিড, দীপ্ত ভাইয়ের মতো। এখন দেখেন যে সিঙ্গেল সে ফাস্টার হয় নাকি যে বিবাহিত সে ফাস্টার হয় বলেন তো? অবশ্যই যে সিঙ্গেল সে ফাস্টার হয়। আর যে ডবল, তার তো ওই যে কিছুক্ষণ আগে তো একটা উদাহরণ দিলাম, বাসার নিচে যে ফোন দিলে খোঁজ পাওয়া যায় না, স্লোয়ার। তো যে সিঙ্গেল তার টাইম এফিসিয়েন্সি ভালো হবে নাকি যে ডবল তার টাইম এফিসিয়েন্সি ভালো হবে? অবশ্যই যে সিঙ্গেল তার টাইম এফিসিয়েন্সি ভালো হবে। এরপর দেখেন সিকিউরিটির প্রসঙ্গে আসি।
সিকিউরিটির প্রসঙ্গে আসি। যে সিঙ্গেল তার কি আসলে কোনো সিকিউরিটির দরকার হয় বলেন তো? এই যে আমি ধরেন আমার যে বউ বাচ্চা নাই, আমার কি কোনো সিকিউরিটির প্রয়োজন আছে? সিঙ্গেল লোকজন দেখেন হোস্টেলে থাকে, মেসে থাকে, বন্ধুর বাসায় যে রাত কাটিয়ে দেয়, অনেক সময় রাস্তাঘাটে মসজিদের ভিতরেও ঢুকে রাত কাটিয়ে দেয়। এদের লাইফে আসলে সিকিউরিটি তো আমার কোনো দরকারই নাই। কিন্তু বিবাহিত মানুষজন বউ সাথে নিয়ে কি যে কোনো জায়গায় থাকা যায়? থাকা যায় না। সিকিউরিটি কিন্তু একটা কনসার্ন। বউ সাথে থাকলে কিন্তু দেখবেন যে মানে সিকিউরিটি একটা কিন্তু ইস্যু হয়ে যায়, যেটা সিঙ্গেল থাকলে কিন্তু ওই সিকিউরিটি ইস্যুটা অতটা থাকে না। আসলে সিঙ্গেল মানুষজনদের তো অত সিকিউরিটি দরকারও হয় না, মানে সিঙ্গেল মানুষদের বেঁচে আছে এটাই তো অনেক। এদের সিকিউরিটি দেওয়ার হবে কি? সিঙ্গেল মানে কি আর বলবো, সিঙ্গেল জীবনের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। যাই হোক, এখন দেখেন, ইট ওন্ট ইনিশিয়ালাইজ দি মেমোরি টু জিরো। আচ্ছা, যেই সব মেমোরি জিরো থেকে শুরু হয় না, বা যেসব ভ্যালু জিরো থেকে শুরু হয় না, ওগুলাকে বলা হয় হচ্ছে গার্বেজ ভ্যালু। ভয় নাই, গার্বেজ ভ্যালু থেকে কখনো কোনো প্রশ্ন আসে না, কোথাও আসে না, শুধু জানার জন্য বলে রাখলাম। জিরো থেকে শুরু হয়নি মানে গার্বেজ ভ্যালু শেষ। আর এটা জিরো থেকে মেমোরি শুরু হয়। এরপর হচ্ছে এটা কোনো এক্সট্রা মেমোরি অ্যাড করে না সামনে, আর এ হচ্ছে এক্সট্রা মেমোরি অ্যাড করে। তো এই এই ছিল হচ্ছে পার্থক্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে লিখে ফেলেন, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে লিখে ফেলেন, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। আচ্ছা, 13 নম্বর হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন এবং লাইব্রেরি ফাংশনের মধ্যে পার্থক্য। ইউজার ডিফাইন্ড ফাংশন কি আপনারা জানেন, লাইব্রেরি ফাংশনও কি এটাও কিন্তু আপনারা জানেন। দুইটা সম্পর্কে যেহেতু আপনাদেরকে আমি সম্যক ধারণা দিয়েছি, কাজেই পার্থক্য এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের হোম টাস্ক, হোমওয়ার্ক। ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে জেনেছেন, লাইব্রেরি ফাংশন সম্পর্কে জেনেছেন, পার্থক্য হোমওয়ার্ক। এখন দেখেন কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স জিনিসটা আসলে কি, এটা বুঝতে একটু সময় লাগবে, এরপরে আর তেমন সময় লাগবে না আর কি। 14 নাম্বার, আসলে এই যে রিডিং করিয়ে দিলে কিন্তু করিয়ে দেওয়া যায়, কিন্তু আপনি যদি জিনিসটা অরিজিনাল না বুঝেন তাহলে তো পার্থক্য লিখতে পারবেন না। তাহলে পার্থক্য আপনার মুখস্থ করা লাগবে। আর যদি বুঝেন তাহলে পার্থক্য নিজেই কিছু লিখে লিখে আসতে পারবেন। এই জন্য একটু সময়টা বেশি লেগে যায়। এখন দেখেন কল বাই ভ্যালু জিনিসটা আসলে কি, জিনিসটা কি এটা জানলে পার্থক্য করা কোনো ব্যাপার না। মনে করেন আমি একটা প্রোগ্রামিং লিখছি, আইএনটি x সমান হচ্ছে 10, আর আইএনটি y সমান হচ্ছে 20। সাম, একটা ফাংশন নিলাম আর কি, এক্স ওয়াই, ও সেখানে আইএনটি না দিলেও চলতো। আইএনটি এক্স, আইএনটি ওয়াই, আমি মনে করেন চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এ রাখতে চাচ্ছি, ওয়াই এর মানটা এক্স এ রাখতে চাচ্ছি। তাহলে আমি যে কাজটা করব, এখানে এক্স সমান 20 আর ওয়াই সমান 10 এটা করে দেই, তাহলেই তো আসলে মান চেঞ্জ হওয়ার কথা আমাদের দৃষ্টিতে। আমি ক্লোজ করে দিলাম, প্রিন্ট করব এক্স এবং ওয়াই কে। প্রিন্টের স্ট্রাকচার কিন্তু এরকম না, আমি শর্টকাটে লিখছি আর কি, আপনারা বুঝতে পারলেই হলো যে এখানে প্রিন্ট করছি এক্স আর ওয়াই কে। এখানে আর এক্স আর ওয়াই কে যখন প্রিন্ট করব তখন আমরা দেখবো যে যথারীতি এক্স এর মান এখনো 10 আছে, ওয়াই এর মান এখনো 20 আছে। জিনিসটা এরকম কেন হলো, এরকম হওয়ার আসলে কারণটা কি ছিল? আমরা প্রথমে এখানে যে ফাংশনটা ডিক্লেয়ার করি এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট। অ্যাকচুয়াল আর্গুমেন্ট। পরবর্তীতে এই যে চেঞ্জ করার জন্য যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম ওটাকে বলা হবে হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট। ঘটনা হচ্ছে এইখানে আমরা যে চেঞ্জ করেছি, বলেন তো এখানে কি সরাসরি ভ্যালুকে চেঞ্জ করেছি কিনা? এখানে সরাসরি আমরা ভ্যালুকেই চেঞ্জ করেছি। যেহেতু আমরা এখানে সরাসরি ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করেছি, কাজেই এটাকে বলা হবে হচ্ছে কল বাই ভ্যালু। এখন চেঞ্জ হলো না কেন, ঘটনা তো এইটা, চেঞ্জ হলো না কেন?
কল বাই ভ্যালু যখন হয়, অর্থাৎ সরাসরি আমরা যখন ভ্যালুকে কল করে দেই। নার্গিস পারভিন আরেকবার বোঝাতে বলেছেন, কোনটা, কোন প্রশ্নটা, কোন প্রশ্নটা আমি বুঝতে পারছি না। আর আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি একটু হচ্ছে রেকর্ডিং দেখে নিন, রেকর্ডিং এ হচ্ছে অসংখ্যবার আপনি রিপ্লে করে করে দেখতে পারবেন। আর টেনশন করার একদমই কোনো কারণ নাই, কারণ রেকর্ডিং দেখার পরেও আপনি যদি না বুঝেন আমাকে পরের ক্লাসেও প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। তো ভ্যালু চেঞ্জ, সরি মানে যেহেতু ভ্যালুর মাধ্যমে একে কল করেছি, এটা যেহেতু কল বাই ভ্যালু হয়েছে, কাজেই এখানে অ্যাকচুয়াল আর্গুমেন্ট আর ফরমাল আর্গুমেন্ট এটা মেমোরির দুইটা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়, আলাদা জায়গায় তৈরি হয় এরা। এই অ্যাকচুয়াল আর্গুমেন্ট জানেও না যে ওকে ক্লোন করে একটা ফরমাল আর্গুমেন্ট তৈরি হয়েছে ওর মতো। ফরমাল আর্গুমেন্ট জানেও না যে অ্যাকচুয়াল আর্গুমেন্ট সে যে এই মানগুলা যে নিচ্ছে, এই মানগুলো আসলে কোথায় থেকে আসছে সে জানেও না। অ্যাকচুয়াল আর্গুমেন্ট এবং ফরমাল আর্গুমেন্ট মেমোরির আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। এখন এই যে প্রিন্ট এক্স এবং প্রিন্ট ওয়াই, এর কাছে যেহেতু এই দুইটা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়েছে, ফরমাল আর্গুমেন্ট জানেও না যে অ্যাকচুয়াল আর্গুমেন্টকে, মানে অ্যাকচুয়াল আর্গুমেন্টটা কোথায় আছে, অ্যাকচুয়াল আর্গুমেন্ট জানেও না যে তাকে ক্লোন করে ফরমাল আর্গুমেন্ট তৈরি করা হয়েছে। তাহলে এই কন্ডিশনে ফরমালের যাবতীয় যা কাজ সেটা তার নিজের ভিতরেই শেষ হয়ে যাবে, ওর বাহিরের তো ওর তো দিন দুনিয়ার কোনো খোঁজ খবরই নাই, ও তো জানেই না এই মান টানগুলি কোথায় থেকে আসছে, এর বাহিরে এর তো কোনো খোঁজ খবরই নাই। কাজেই আমরা যখন প্রিন্ট করেছি এই ফাংশনের বাইরে, তখন নিশ্চিন্তে অ্যাকচুয়াল আর্গুমেন্ট থেকে মানগুলা নিয়ে নিয়েছে, এক্স এর মান 10, ওয়াই এর মান 20। মেন কথা এত কিছু না, এত প্যাচ আপনাদের জানতে হবে না, আপনাদের শুধু এটুকু বুঝলেই হলো এই যে এইখানে দেখেন আমরা কিন্তু ভ্যালুকে কল করেছি, আমরা চেঞ্জ করার উদ্দেশ্যে কিন্তু ভ্যালুকে কল করেছি। যেহেতু ভ্যালুকে কল করেছি, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স কখন হতো, যখন হচ্ছে আমরা এখানে ভ্যালু না করে এখানে একটা পয়েন্টার ইউজ করতাম, ধরেন স্টার পিটি আর পয়েন্টার আর কি, পয়েন্টার 1 সমান কিছু একটা 10, সরি এখানে তো ভ্যালু হবে না আর কি, স্টার পিটিআর সমান অ্যান্ড সাইন এক্স, স্টার পিটিআর 2 সমান অ্যান্ড সাইন ওয়াই। যদি আমরা এইভাবে একে অ্যাসাইন করতাম তাহলে সেই জিনিসটাকে বলা হতো কল বাই রেফারেন্স। এখানে কি আমরা ইয়ে ভ্যালু ইউজ করেছি না রেফারেন্স ইউজ করেছি? এখানে কিন্তু আমরা রেফারেন্স ইউজ করেছি। এই অবস্থায় আমরা এটাকে বলবো হচ্ছে কল বাই রেফারেন্স। এবং যখন কল বাই রেফারেন্স হয় তখন কিন্তু আবার অ্যাকচুয়াল আর্গুমেন্ট এবং ফরমাল আর্গুমেন্ট মেমোরির একই জায়গায় তৈরি হয়। শুধু এটুকু আপনার বুঝলেই চলছে। আমি আসলে মাঝখানে অনেক বেশি কথা বলে ফেলেছি, এই প্রিন্ট টিন্ট নিয়ে অনেক বেশি কথা বলে ফেলেছি, এটা বলা উচিত হয়নি। কারণ প্রোগ্রামিং দেখলে না অনেকেই এমনিতে একটু ভয় পায়, চেহারা দেখে ভয় পায়, তো যার কারণে এখানে যত কম কথা বলা যায় ততই ভালো। তো ঘটনা যেটা সেটা হচ্ছে আপনি শুধু যখন দেখবেন যে সরাসরি একটা ভ্যালুকে কল করা হয়েছে, 20 10 উল্লেখ করা আছে ভ্যালু, তখন সেটা কল বাই ভ্যালু। যখন দেখবেন না পয়েন্টার ইউজ করেছে, এবং যেহেতু পয়েন্টার ইউজ করেছে সেহেতু সরাসরি কোনো ভ্যালু ইউজ না করে, পয়েন্টারের কাজ তো আমরা জানি সে অন্য একটা ভেরিয়েবলকে নিজের মধ্যে ধারণ করে, অন্য একটা ভেরিয়েবলকে রেফার করেছে, তখন সেটা কল বাই রেফারেন্স। যখনই কল বাই ভ্যালু তখনই অ্যাকচুয়াল আর্গুমেন্ট এবং ফরমাল আর্গুমেন্ট মেমোরির আলাদা জায়গায় তৈরি হচ্ছে, যার কারণে ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। আর যখনই কল বাই রেফারেন্স তখনই অ্যাকচুয়াল আর্গুমেন্ট আর ফরমাল আর্গুমেন্ট মেমোরির একই জায়গায় তৈরি হচ্ছে, এবং কল বাই রেফারেন্সের ক্ষেত্রে মানটা চেঞ্জ হবে আর কি, এটাই বিষয়। তো আশা করছি কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স কি একটা প্রাথমিক একটা ধারণা পেয়েছেন। এখন আসেন আমরা পার্থক্যে আসি। পাসিং ভ্যালু বাই ভেরিয়েবল যেটা আমরা দেখেছিলাম, ওই যে এক্স এর মান সরাসরি 20 সরাসরি 10 লিখে দিচ্ছিলাম, পাসিং ভ্যালু বাই ভেরিয়েবল। কিন্তু এখানে কি সেটা করেছি কল বাই রেফারেন্সে? সেটা কিন্তু করিনি, শুধু অ্যাড্রেস দিয়েছিলাম ওই যে অ্যান্ড সাইন দিয়ে। অ্যাকচুয়াল এন্ড ফরমাল আর্গুমেন্ট ক্রিয়েটেড অ্যাট ডিফারেন্ট মেমোরি লোকেশন, যেটা আপনাদেরকে অলরেডি বলেছি। অ্যাকচুয়াল এন্ড ফরমাল আর্গুমেন্ট আর ক্রিয়েটেড অ্যাট দি সেম মেমোরি লোকেশন, যেটা আপনাদেরকে আমি বলেছি। চেঞ্জেস ডু নট রিফ্লেক্ট দি অরিজিনাল ফাংশন, যেটা ওই যে বলেছিলাম না যে এক্স এর মান চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে কিভাবে?
এতে অ্যাকচুয়াল আর ফর্মাল এই দুটো তো আলাদা আলাদা জায়গায়, কেউ তো কাউকে চিনেই না। যেখানে কেউ কাউকে চিনেই না সেখানে তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। চেঞ্জেস এফেক্ট দি ভেরিয়েবল অফ দি ফাংশন, যেহেতু এখানে রেফার করে, ওই এক্স এর মান যদি চেঞ্জ হয়ে যায় তার মানে যেখানে রেফারেন্স দেওয়া ছিল ওই পয়েন্টারের ভিতরেও চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়াল ভেরিয়েবল ক্যান নট বি চেঞ্জড, দ্য অ্যাকচুয়াল ভেরিয়েবল ক্যান বি মডিফাইড। পয়েন্টার ইউজ করে ওটা চেঞ্জ করে ফেলে আর কি। নো পয়েন্টার ইউজড, এখানে সরাসরি ভ্যালুই তো দিচ্ছে, এখানে পয়েন্টার দিয়ে কি হবে? আর এখানে কিন্তু পয়েন্টার লাগবে, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। রিকোয়ার মোর মেমোরি। আচ্ছা, এক জায়গায় x সমান 20 লিখছি, কিছুক্ষণ পরে আবার লিখছি y সমান 10, কিছুক্ষণ পরে আবার লিখছি z সমান 30। এইখানে মেমোরি বেশি লাগবে, নাকি এক জায়গায় লিখেছি হচ্ছে x সমান 20, এরপর শুধু অন্যান্য জায়গায় রেফারেন্স দিচ্ছি, এইখানে মেমোরি বেশি লাগবে বলেন তো? অবশ্যই এখানে তিনটার জন্য আলাদা তিনটা মেমোরি লেগেছে। এখানে x এর মানও ডিক্লেয়ার করেছি, y এর মানও ডিক্লেয়ার করেছি। এখানে সবগুলা মান সমান দিলে ভালো হতো। এটার মানও 20, এটার মানও 20। এবার দেখেন তিনটার মানই সমান, কিন্তু এখানে মেমোরিতে তিনটা আলাদা আলাদা জায়গা লেগেছে। তাহলে ভ্যালু যদি দেই তাহলে রিকোয়ার মোর মেমোরি, তিনটার জন্য আলাদা আলাদা জায়গা লেগেছে। কিন্তু যদি আমি রেফারেন্স দিয়ে একে কল করি, জেড সমান অ্যান্ড সাইন এক্স, জায়গা লেগেছে একটা, এগুলাতে কিন্তু জায়গা লাগেনি, আমি শুধু রেফার করেছি মাত্র। তাহলে কল বাই রেফারেন্সে লেস মেমোরি, মেমোরি কম লাগে। এগুলোর আগে স্টার দেওয়া উচিত ছিল আমার, এগুলো পয়েন্টার। তো মেমোরিতে যদি জায়গা বেশি লাগে তাহলে সেটা খুব একটা ইফিসিয়েন্ট হবে না। সিএসসির কিন্তু একটা মেইন টার্মই হচ্ছে মেমোরি আর সময়, জায়গা আর সময়। তো জায়গা যদি বেশি লাগে সেটা ইফিসিয়েন্ট না, জায়গা যদি কম লাগে সেটা ইফিসিয়েন্ট। আশা করছি পার্থক্যটা বুঝতে পেরেছেন। প্যারামিটার পাসিং কি এটা পড়াবো না, কারণ অলরেডি কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু এগুলি পড়িয়ে ফেলেছি। আপনারা এটা একবার রিডিং দিয়ে নিতে পারেন। তবে এখান থেকে ওই যে এই প্রশ্নটাই আসলে গুরুত্বপূর্ণ, কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স এইটা গুরুত্বপূর্ণ। কিন্তু এভাবে আলাদা আলাদা ভাবে সংজ্ঞা হিসেবে কখনো আসে কিনা এটা আমার জানা নাই, আপনারা একবার পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারেন। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স আর এটা হচ্ছে সেম জিনিস আর কি। প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ লিখো। এই জিনিসটা অবশ্যই একটু মজার এবং বেশ ইন্টারেস্টিং। যেটা আবার অনেকে হচ্ছে, যেরকম আমি বিএসসি লেভেলে খুব গুলিয়ে ফেলতাম। সহজ জিনিস কিন্তু কেন জানি ইউনিভার্সিটিতে টিচাররা বেশ ডেঞ্জারাস করে শিখায় আর কি টপিক গুলি। তো মনে করেন এ সমান হচ্ছে 10, ইন্টেজার অবশ্যই, এটা তো বলার অপেক্ষাই রাখে না যে এটা ইন্টেজার। বি সমান এটাও ইন্টেজার, এ প্লাস প্লাস। আমাকে একটু কেউ বলতে পারবেন এখানে বি এর মান কত? কমার্স সেকশন লিখে ফেলেন তো এখানে বি এর মান কত। কমার্স সেকশন লেখেন বি এর মান কত। সাব্বির নূর ভাই লিখেছে 10, কিন্তু এই যে বাড়ালাম যে, এই যে এখানে যে প্লাস প্লাস দিয়েছি, ফয়সাল ভাই লিখেছে 10, গাইনা গেনিয়া গেনিয়া সুলতানা লিখেছে 10, সাব্বির নূর ভাই লিখেছে পরে বাড়বে। হ্যাঁ কথা সেটাই, কথা সেটাই। নার্গিস লিখেছে 10, কথা সেটাই। এই যে এইখানে যে ইনক্রিমেন্টটা হয়েছে, এই ইনক্রিমেন্টের কন্ডিশন হচ্ছে ওইটাকে আসলে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টটা যেটা হয় ইউজ, আগে হচ্ছে ইউজ হবে, তারপর বাড়বে, দেন বাড়বে। এ সমান 10, বি এর মধ্যে একবার সমান মানে মধ্যে আছে, একবার সমান মানে কিন্তু ইকুয়াল হয়ে যায়নি, একবার সমান মানে হচ্ছে বি এর মধ্যে আছে। বি এর মধ্যে এ কে রাখবো আগে, রাখলে এই যে ইউজ হয়ে গেল, রাখলাম মানে হচ্ছে ইউজ ইউজ করে ফেললাম, তারপর এ এর মান বাড়লো। কিন্তু এ এর মান যে পরে বাড়লো ওইটা কি আর কোথাও রাখতে পেরেছি? পারিনি, বি এর মধ্যে তো আগে একে রেখেই দিয়েছি। তাহলে বি এর মধ্যে সেভ হয়ে আছে কত? 10, আগেরটাই। এ এর মান হচ্ছে 10, বি এর মধ্যে এ কে রাখলাম, তাহলে বি এর মধ্যেও আছে 10, রাখার পর কিন্তু মানটা বাড়লো, মানে ইউজ হওয়ার পর মানটা বাড়লো, ইউজ হওয়ার পর এ এর মান হয়ে গেল বেড়ে 11। কিন্তু ততক্ষণে তো সে বি এর মধ্যে অলরেডি চলে গেছে, 10 হয়ে সে বি এর মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর যখন ইউজ হলো, ইউজ হওয়ার পর না বাড়বে, ইউজ হওয়ার পর সে হলো 11, কিন্তু 11 হয়ে আর তখন লাভ নাই, 11 হয়ে আর তখন লাভ নাই, এখন অলরেডি ওকে বিয়েতে বিয়েতে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যদি বলি
সি সমান এ। এবার এই লাইনের পর যখন এই লাইনে আসবে, এবার সি এর মান কত হবে বলেন তো? এবার সি এর মান কত হবে? ও আচ্ছা, ওইটা জিনিয়া। আচ্ছা আচ্ছা, সরি, মানে হচ্ছে নামটা আমি ভুল করে ফেলেছি। আচ্ছা, এবার বলেন তো সি এর মান কত হবে? হ্যাঁ, এইবার কিন্তু সি এর মান হবে হচ্ছে 11। কেন? এই যে পরে যে বেড়ে গিয়েছিল 1, এইবার সি এর মান হবে হচ্ছে 11। আপনারা এটা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি একটা টাস্ক এইখানে আসলে অন্যান্য ব্যাচে দিয়ে থাকি, সেটা আপনাদেরকেও দিচ্ছি। এ সমান যদি 10 হয়, বি সমান এ প্লাস প্লাস প্লাস, মানে এটা হচ্ছে যোগ, এটা কিন্তু ইনক্রিমেন্টাল অপারেটর না, এটা আমি যোগ হিসেবে দিলাম, প্লাস প্লাস এ। এটার মান কত একটু বলেন? এটার মান কত হিসাব করে বলেন? এটার মান ফয়সাল ভাই লিখেছে 21, ও ফয়জুর রহমান ভাই লিখেছে 21, সাব্বির নূর ভাই লিখেছে 21, জিনিয়া লিখেছে 21, আর সবাই 21 এর পক্ষে 21। আবু হাসেম লিখেছে 21। ঠিক আছে, আমরা দেখি এটা 21 হয় নাকি অন্য কোনো কোনো কিছু হয়। এর মান তো 10। এখানে এটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, এটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, নাহিদুল ইসলাম দীপ্ত ভাই লিখেছে 22। হ্যাঁ, দীপ্ত ভাইয়ের এই অ্যান্সারটা ঠিক আছে, 22 হবে। কি হয় দেখেন, এটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, এর মান আগে ইউজ হবে তারপর বাড়বে। এর মান ইউজ আগে করি, একে বি এর ভিতরে দেই, বি এর ভিতরে যখন দিলাম তখন এ ইউজ হলো, তাহলে এ এর মান কিন্তু এখানে আছে 10, এখানে কিন্তু বাড়েনি। বাড়লো কোথায় এসে? এখানে এসে। কিন্তু এখানে এসে বেড়ে কি আর লাভ হলো? এখানে এসে বেড়ে কিন্তু ওর কোনো লাভ হলো না, ও 11 হয়ে থাকলো। আচ্ছা করে লিখলাম যে 11 হয়েছে। প্লাস কিন্তু ইউজ কিন্তু হয়েছে 10, খেয়াল করেন, ইউজ কিন্তু হয়েছে 10, ইউজ হওয়ার পর তার মান 1 বেড়েছে। এটা হচ্ছে প্লাস, মানে যোগ আর কি, এটা ইনক্রিমেন্টাল হিসেবে দেইনি, যেটা আমি বলেই দিয়েছি আপনাদেরকে। প্লাস প্লাস এ, এখন এর মান কত? এর মান 10 সেভ হয়েছে, তারপর তো এর মান বেড়েছে, এখানে তো 11 হয়ে গেছে। এবার এইখানে আগেই প্লাস, এইটা কিন্তু আর ইউজ আনইউজ ওগুলা কিছু দেখবে না, আগেই বাড়াবে। এটাকে বলা হবে প্রি ইনক্রিমেন্ট, আগেই প্লাস, মানে 11 যে ছিল আগেইও 12 করে দিল। ইউজ আনইউজ কিছু দেখবে না, ও এর মানে আগেই 12 করে দিল। এবার বলেন 10 প্লাস 12 কত হলো? 22। সহজ হিসাব। আসেন এবার দেখি, লুপ কি? গঠনচিত্র সহ। লুপ হচ্ছে যখন একই কাজ বারবার হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে লুপ। এই যে এখানে লেখা আছে এগেইন অ্যান্ড এগেইন, এই যে এখানে লেখা আছে হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন, যখন একই কাজ বারবার হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে লুপ। এখানে একটা চিত্র দেওয়া আছে, এগুলি মানে লুপ আসলে যদি আসেও এটা বড় প্রশ্ন হিসেবে আমি কখনো দেখিনি, তারপরেও যেহেতু দেওয়া আছে দেখেন, লুপের এন্ট্রি হবে, লুপে একটা কন্ডিশন থাকে, ওই কন্ডিশন যদি ফলস হয় লুপ থেকে বাইরে চলে আসে, যেটা আপনারা সিএসসি স্টুডেন্ট হিসেবে বাই ডিফল্ট জানেন। আর যদি লুপের কন্ডিশন ট্রু হয় তাহলে সেই লুপটা এক্সিকিউট হয়, এবং এই যে বারবার হবে যেহেতু ঘুরে আবার লুপ শুরু হবে। শেষ। হ্যাঁ, 16 নম্বর প্রশ্নই শেষ। 16 নম্বর প্রশ্নই শেষ। 16 পর 17 গেল কই? ও, 17ই তো পড়ালাম। না, এই পরের দুইটা তো অত ইয়ে না, মানে সময় লাগে না। আচ্ছা, বিভিন্ন প্রকার লুপ উদাহরণ সহ লিখো। এটা পড়াবো না, এটার কারণ হচ্ছে এটা আজকের দিনের শেষ প্রশ্ন, এবং শুধু আজকের ক্লাসেই না, আমি কোনো ক্লাসেই শেষ প্রশ্নটা আপনাদেরকে পড়াবো না। শেষ প্রশ্নটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। তো হোম টাস্ক এটা আমি কেন দেই, এটার একটা স্পেসিফিক কারণ আছে। যদি কোনো একটা ব্যাচে আমি সবকিছুই পড়িয়েছিলাম, কিন্তু এটার কারণ হচ্ছে কি, আমি যদি সব পড়িয়ে দেই আপনার মধ্যে একটা অলসতা কাজ করবে, যে মানে আর খুলে দেখতে ইচ্ছা হবে না, এই শীটটা আর খুলে দেখতে ইচ্ছা হবে না, যে সব তো পরেই দিয়েছে, সব তো জেনেই ফেলেছে। কিন্তু যখন কিছুটা বাকি রাখবো তখন আপনার মনে হবে যে না, ওইখানে কিছুটা পেন্ডিং আছে, ওইখানে যে একবার দেখা দরকার যে আমি এটা পারছি কিনা। যার কারণে প্রতিটা লেকচারেরই, শুধু আজকের লেকচার না, আমি প্রতিটা লেকচারেরই শেষ প্রশ্নটা আপনাদেরকে কখনো পড়াবো না। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। এখন আমি রেকর্ডিং অফ করে দিব এবং এরপর একটু আপনাদের সাথে হালকা পাতলা কিছু আলাপ আলোচনা করব।